তার জন্য আমাকে স্পেশাল সময় দেওয়ার, সংসারটা সুখের করার জন্য, আমার সাংসারিক সব রেসপন্সিবিলিটি পালন করার জন্য আমার তো কোনো রকমের দায় নেই। যখন আমি পার্টনার চুজ করবো তাহলে কি দেখে চুজ করব? লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ কোনোটাই আসলে বলবো না ভুল, কোনোটাই বলবো না যে পারফেক্টলি পারফেক্ট। সোসাইটিতে আমি তো কাউকে দেখছি না কোনো হ্যাপি কাপল। আমি দেখছি সব সময় কেওয়াস, ইনফিডিলিটি বেড়ে গেছে, ডিভোর্স রেট বেড়ে গেছে। আসলে বিয়ে করতে তো আমি খুব ভয় পাচ্ছি। বিয়ের আগে তো দেখেছিলাম এমনটা ছিল না, বিয়ের পরে কেন সে এমনটা করছে? কেন আমার বাবা মার বিয়ে হয় নাই, আমার ভাই বোনেরও তো বিয়ে হয়েছে, বা বিয়ের আগে আমি কেন প্রি ম্যারিটাল কাউন্সিলিং এ যাবো? বা লাভ ল্যাঙ্গুয়েজ আমি যেরকম বলি যে জাস্ট চারা গাছে পানি দেওয়ার মতো। আসসালামু আলাইকুম, পালকির স্পেশাল পডকাস্টে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সাইকোলজিস্ট কামরুন্নেসা সোমা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন স্পেশাল গেস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট উম্মে সাইমা সিদ্দিকা আপা। আপু কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে আরো ভালো হয়ে গেছে। আচ্ছা আপু, প্লেজার। আচ্ছা আপু, আজকে আমাদের পডকাস্টের টপিক সংসার সুখের হয় কার গুণে? সংসার সুখের হয় কার গুণে? প্রবাদে তো আছে রমণীর গুণে। তোমার কি মনে হয়? গুণবান পতি যদি থাকে তার সনে। আচ্ছা আপু, এই রমণীর গুণটা আসলে কি? রমণীর গুণ, এই যে পার্সপেয়াটা আছে, প্রবাদটা আছে, সংসার সুখের হয় রমণীর গুণ। এখানে রমণী হবে হচ্ছে সর্বংসহা, সর্বজ্ঞানী, সর্বগুণগুণান্বিতা। এরকম কোনো রমণী আছে কি কারো পরিচিত কেউ এরকম? এটা কি সম্ভব? হবে সেটাই। গুণবান পতি যদি গুণবান পতি, আসলে প্রবাদে তো এটা পরবর্তী জেনারেশন এটাকে টেনেছে, তাই না? গুণবান পতি যদি মানে সনে থাকে সে তার সনে। গুণবান পতি বলতে যে পতি অবশ্যই কেয়ারিং, অবশ্যই রেসপন্সিবল, অবশ্যই লাভেবল, এরকম একজন পতি, সেটাই হয়তো এই কথার মাঝে মনে হয়, কিন্তু বাস্তবতা কি বলে সেটাই তা তো আমরা জানছি। আচ্ছা আপু, ধরেন এই গুণবান পতি বা রমণীর গুণ, এই বিষয়গুলো, এই টাইপের প্রিসেট নিয়ে যারা সম্পর্কে ঢুকে আর কি প্রবেশ করে, তারপরে আসলে কি কি হতে পারে বা হয় বলে আপনি আপনার প্রফেশনাল কেসগুলোতে দেখে থাকেন? আসলে আমরা তো প্রচুর কেস দেখি, তার মধ্যে এই যে রমণীর গুণ যদি কোনো রকম প্রিসেট থাকে যে আমি বিয়ে করব এবং আমি জানি যে আমার সংসার সুখের হবে আমার গুণে, তার মানে আমি কিন্তু আমার ভিতর ওভার রেসপন্সিবিলিটি ফিলিং নিচ্ছি। আমি নিজের মধ্যেই ভাবছি যে আমি এমন, সেই যে একটু আগে যেটা বলছিলাম যে গুণবোধ, সর্বগুণে গুণান্বিতা, সর্বংসহা, তার মানে দুর্গার 10টা হাতের মতন একজন আমাকে ফিমেল হতে হবে, একজন রমণী হতে হবে, তবে আমার সংসারটা সুখের হবে। এবং যখন এরকম প্রিসেট নিয়ে কেউ সংসার শুরু করছে, ফিমেলরা, তারা কি প্রথমে কি করছে? হ্যাঁ, আমি করতে হবে, শুড, আই হ্যাভ টু। তার মানে আমাদের ভাষায়, কগনিটিভ সাইকোলজির ভাষায় বলে এটা হচ্ছে একটা কগনিটিভ ডিস্টরশন। আমার সর্বগুণে গুণান্বিত হতে হবে। এটা কি কখনো সম্ভব? সম্ভব না, কারণ এই টাইপের আমরা যদি চিন্তা করি আমাদের লাইফটা ডিসফাংশন হয়ে যাবে। আর এই রমণীর ব্যাপারটা যদি বলি যে হ্যাঁ আমি সর্বগুণে গুণান্বিতা হতে চাই, সর্বংসহা হতে চাই, আমি সবকিছু ডিল করব এক হাতে, আমি দুর্গা হব, এবং তখন কি হচ্ছে, সে অনেক রেসপন্সিবিলিটি নিচ্ছে। এবং যখন রেসপন্সিবিলিটি নিচ্ছে, যেহেতু এটা সম্ভব না, রিয়েলিস্টিক থট না, তার মাঝে মধ্যে সে ফেল হচ্ছে, সে মানতে পারছে না, তার ভিতরে ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে। এটা তার দিক থেকে। আবার যদি অন্যদের দিক থেকে আমরা দেখি, যখন দেখছে যে না এ তো সব কাজ করে, আমার মা, আমার ওয়াইফ, আমার বৌমা, আমার ভাবি সব কিছু পারে, এক হাতে ডিল করতে পারে, কারণ সে তো তাই দেখিয়েছে প্রথম দিকে, সব কাজ করেছে। যখনই সে তার মানে সেই রমণীর যখন টায়ার্ডনেস তৈরি হবে, যখন সে আসলে রিয়েলিস্টিক ভাবে দেখবে যে আসলে সম্ভব না, তখন দেখা যাবে সবাই তাকে বলবে আগে তো অনেক কিছু করতো, এখন কিছু করে না কেন? তার মানে একই হচ্ছে সেই রমণী নিজের জন্য ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে যে আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, আর বাকিরা সবাই বলছে যে আগে তো পারতো এখন পারে না। তাই দুই দিক থেকে সে কাছে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, আলটিমেটলি তার জন্য প্যাথোলজি ডেভেলপ করছে। আর যদি ব্যাপারটা থাকে ছেলেদের ব্যাপারে যে সংসার সুখের রমণীর গুণে, আমি সেই বিশ্বাস করি, সেই অ্যাটিটিউড নিয়ে, সেইটার পার্সোনালিটি নিয়ে আমি বিয়ে করলাম, আমার তো কোনো রেসপন্সিবিলিটি নাই, আমি বিয়ে করেছি, আমার ওয়াইফ তো গ্রান্টেড, টেক ইট ফর গ্রান্টেড, আমার জন্য, তার জন্য আমাকে স্পেশাল সময় দেওয়ার বা তাকে সংসারটা সুখের করার জন্য, তাকে হ্যাপি করার জন্য, ইভেন কি আমার সাংসারিক সব রেসপন্সিবিলিটি পালন করার জন্য আমার তো কোনো রকমের দায় নেই। যদি না হয় বলবো যে আমার ওয়াইফ তো পারে না, আমার সংসার কি করে সুখের হবে? তার মানে আমি কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছি না, যদিও জার্নিটা শুরু করছি একই সাথে সমান দায়িত্ব নিয়ে, কিন্তু আমি সেই দায়িত্বটা নিচ্ছি না, বিকজ আমার মাথায় একটা প্রিসেট আছে রমণীর গুণে। রমণীর গুণে আমার তো দায় নাই, এড়িয়ে যাচ্ছে সবকিছু থেকে, এড়িয়ে যাচ্ছে বা ডিশোল্ডারিং করছে। জি, আসলে এটা বেশ
কষ্টদায়ক যদি এই প্রিসেট নিয়ে কেউ ইয়ে করে, পরবর্তীতে আসলে অনেক রকমের প্রবলেম তারা ফেস করে। আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল, হ্যাঁ, সেই ক্লায়েন্ট হাজবেন্ড অফ দুজনে আসছে, তারা কথা বলছিল যে আমাদের সংসারটা অনেক ভালো ছিল। কতদিন? 16 ইয়ার্স ভালো ছিল, অনেক, হ্যাঁ 16 ইয়ার্স ভালো ছিল। কেমন ভালো বলে, সুইট 16 টাইপের ভালো। তারপরে কি হলো, তারপর থেকে কেন জানি আমার ওয়াইফ, আমাদের সংসারে আর কোনো রকমের হচ্ছে না, আমার ওয়াইফ রেসপন্সিবলের জন্য। ওয়াইফে বলছে এর জন্য হাজব্যান্ড রেসপন্সিবল। পরে যেটা আমি দেখলাম পরবর্তীতে তার অনুশাসনগুলোতে দেখলাম যে আসলে এই 16 বছর পর্যন্ত, একটু আগে যে বলেছিলাম সর্বগুণে গুণান্বিতা রমণী, উনি তাই ছিলেন। 16 ইয়ার্স পর উনি আর পারেননি, এক্সপেকটেশন হাই হয়ে গেছে, সেটাই। ওকে, আচ্ছা আপু, নিউ জেনারেশন বলে যে মানে নিউ জেনারেশনের এই বিষয়টা অনেকটা ঠিক হয়ে গেছে, তারা আবার বলে যে হচ্ছে না, সংসার সুখের হয় নিজেদের গুণে। খুব ভালো। এই প্রিসেটটা আপনি কি মনে করেন যে এরা আবার কিভাবে প্রিপারেশন নিবে বিয়ের জন্য? যখন তারা ভাবছে নিজেদের গুণে, তার মানে অবশ্যই তারা নিজেদের প্রতি অ্যাওয়ার, এবং যদি নিজেদের প্রতি অ্যাওয়ার মানে কি আমার পার্টনার কে হবে সেই তার প্রতিও আমি অ্যাওয়ার। যখন আমি পার্টনার চুজ করব, তাহলে কি দেখে চুজ করব? এখন নিউ জেনারেশনের ব্যাপারে আমাদের বিয়ে তো অনেকগুলো আছে, অনেক টাইপের বিয়ে আছে। অ্যারেঞ্জ ম্যারেজ আছে, সেটেল অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ। এবং লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে অনেকে বলে যে না, প্রথম দিকে লাভ ছিল পরে অ্যারেঞ্জ হয়েছে। এরকম অনেকগুলো এরকম টাইপের আমার বিয়ে হচ্ছে আমাদের নিউ জেনারেশনের ক্ষেত্রে। আর প্রশ্ন যদি হয় যে তারা কিভাবে প্রিপারেশন নিবে, আমরা কি দেখি আসলে প্রিপারেশন কিভাবে নেয়? যদি তারা লাভ ম্যারেজ হয়, প্রিপারেশনটা হচ্ছে লুক, স্ট্যাটাস, যেটা ট্রেডিশনালি দেখছে। কিন্তু যদি সত্যি তারা সেটা ফিল করে যে নিজেদের গুণে, তার মানে তাদেরকে অবশ্যই এক্সপ্লোর করতে হবে আমি যাকে পার্টনার হিসেবে চুজ করছি সে আমার সাথে কতটুকুন ম্যাচ করতে পারে। তার পার্সোনালিটি মানে কি? ইন্ডোরিং প্যাটার্ন অফ বিলিফ, কগনিশন অ্যান্ড অ্যাটিটিউড। তার মানে যার সাথে আমি চলছি, যদি সেটা লাভ ম্যারেজের কথা বলি, তাই যার সাথে আমি চলছি তার অ্যাটিটিউড, তার বিলিফ, তার বিহেভিয়ার আমার সাথে মেলে, এবং তার অ্যাটিটিউড, বিহেভিয়ার, ওভারঅল তার পার্সোনালিটি আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করে, তার লুক না, তার পার্সোনালিটি। ওকে, তো এইভাবে সে চুজ করতে পারে। যেগুলো যদি ম্যাচ করে তবে আমার ওয়াইফ হিসেবে আমি তাকে পার্টনার হিসেবে চুজ করতে পারি। তবে এখানে অনেক প্রশ্ন থেকে যায় যে লাভ ম্যারেজের ক্ষেত্রে কতটুকুন দেখা যায়, তোমার কি মনে হয় কতটুকুন দেখতে পারে একে অপরকে বিফোর ম্যারেজ? আচ্ছা আপু, বিফোর ম্যারেজ আপনি যেগুলো দিলেন, যেগুলো বলেছেন সেগুলো তো ডেফিনেটলি দেখে। তারপর আমি একটু যদি অ্যাড করি, লাভ ম্যারেজের ক্ষেত্রে আগে তো যেগুলো থাকে যে প্রথম যে আমার উড বি পার্টনার আমাকে সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় নোটিস করছে, মনিটর করছে, বা অ্যাটেনশন দিচ্ছে, একটা হচ্ছে অ্যাটেনশন দিচ্ছে। প্রথম কিন্তু আমার এটাকে অ্যাটেনশন মনে হয় যে ভালোবাসার এক্সপ্রেশন, বাট একটা সময় পর্যায়ে কিন্তু আমার একটু সাফোকেটেড ফিল হয়। তো লাভ ম্যারেজের ক্ষেত্রে যখন আমি ফিল করবো এটা সাফোকেটিং লাগছে, তার এই কেয়ারিংটা, ওভার কেয়ারিংটা, সেক্ষেত্রে আমি আবার বলবো একটু তাদের ভাবতে, অবশ্যই রিথিঙ্ক করতে। এবং যদি মেন্টালিটি হয় না যে প্রথম একরকম, হয়তো ইনফ্যাচুয়েশনও থাকে লাভের সাথে প্রথম, তো ওই পিরিয়ডটা যখন চলে যায় তারপর আরো একটু রিয়েলিটিগুলো একটু ক্রস চেক করা, যে পার্সোনালিটি প্যাটার্ন আপনি যেটা বলছিলেন যে এই জিনিসটা কি পরে আমরা হয় না যে একসাথে থাকতে থাকতে বুঝি, আসলে প্রথমে হয়তো সবকিছু বুঝি না, অনেকদিন আমরা রিলেশনে আছি তারপরে বুঝি, তখন যেন পার্সোনালিটি প্যাটার্ন গুলো আরেকটু চেক করে, আরেকটু রিথিঙ্ক করে, বিয়ের আগে যেন অবশ্যই এগুলো চেক করে। তবে অবশ্যই আমি লাভ করেই যে এটাকে মানে প্রমোট করছি আমরা বিষয়টা তা না, বাট এখন তো লাভ আসলে খুব নর্মাল কমন বিষয় হয়ে গেছে। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ কোনোটাই আসলে বলবো না ভুল, কোনোটাই বলবো না যে পারফেক্টলি পারফেক্ট। কারণ লাভ ম্যারেজের ক্ষেত্রে একটা জিনিস কিরকম হয় যে যখন একে অপরের সাথে রিলেশনশিপে আছে, লং টার্ম রিলেশনশিপে আছে, তখনও কিন্তু একে অপরকে শোনার সময়টুকুন কতটুকুন থাকে। খুব বড় জোর আমরা রাতের বেলা 1 hour or 2 hours কথা বলছি, আর দেখা হলে কিছুটা সময় আমরা পাস করছি। আমার ডেইলি ম্যাক্সিমাম কত সময় হতে পারে? বড় জোর 3 ঘন্টা। কারণ এটা অ্যাজ ইউজুয়াল, যদি কেউ অবসেসিভ বা অন্য রকমের লাভ হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি না সময়টা কেমন, অন অ্যান এভারেজ এরকম সময় লেগে যায়। তো 3 ঘন্টার সময় আমার টার্গেটটা কি থাকবে? টার্গেটটা থাকবে আমার যেটা ভালো, মানে আমার সেই বিলিফগুলোই আমি তাকে রিপ্রেজেন্ট করছি, যে বিলিফগুলো আমার পার্টনার নিতে চায়, আমাকে ম্যাচ করার জন্য তার ভালো হয় নিতে। এবং যখন আমি সেটা করছি তার মানে আমার অপোজিট পার্টনার তাই দেখছে যে না ভালোই তো ম্যাচ হচ্ছে, আমাদের পার্সোনালিটি ম্যাচ হচ্ছে, আমাদের বিহেভ সবকিছু ম্যাচ হচ্ছে, তার মানে সে অবশ্যই একজন পারফেক্ট চয়েস। কিন্তু এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা আপনার ম্যারেজ কি শুধু 3 ঘন্টা থাকবে? 24 hours।
বাকি সময়ে আমি যে আমি আমার ভালো যে দেখিয়েছি, ভালোর সাথে মন্দগুলো তো এক্সপ্রেস পেয়ে যাবে। তখন দেখা যাচ্ছে আর অনেক ইস্যুস চলে, তখন তার মনে হচ্ছে না আমার এভাবে চলছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না, আমি তো এমনটা দেখিনি, এখন কেন চেঞ্জ হয়ে গেল, আসলে আমি কতটুকুন দেখেছি, আর যার কাছে দেখেছি সে আদৌ এর বিয়ের পর চেঞ্জ হলো কিনা, এরকম নানান ফ্যাক্টর চলে আসে। সো কোনো বিয়েই আমরা বলতে পারি না যে পারফেক্ট লাভ অর অ্যারেঞ্জ। জি আপু একটু যদি, যেহেতু লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের কথা চলে আসলো, নিউ জেনারেশন আরো একটা খুব কোয়েশ্চেন বেশ ফ্রিকুয়েন্টলি বলে আমাদের, সেটা হচ্ছে যে লাভ ম্যারেজ উইদাউট দ্য পারমিশন অফ গার্জেন, মানে গার্জেনের পারমিশন ছাড়া যদি আমি লাভ ম্যারেজটা করি আসলে পরে কি হবে, মানে ওরা করতে চায় কিন্তু ভয়ও পায়, তো কিন্তু ওরা জানতে চায় আসলে পরে কি কি হতে পারে, কারণ ওরাও তো আসলে এই বিষয়গুলোতে নতুন। পরে আপনার প্রফেশনাল বিষয় বা আপনি যে কেসগুলো পান সেক্ষেত্রে পরে কি হয় যে গার্জেন পারমিশন দিচ্ছে না? আসলে এখনকার সময়ে না, যখন মানে তারা একদম খুব বেশি আপস অ্যান্ড ডাউন, তাদের চয়েস না হলে গার্জিয়ানরা একটা পরে সময় পরে মেনে নেয়, বা যতদিন পর্যন্ত মেনে নেয়নি এটা মানে ফ্যামিলির জন্য যেমন অনেক বেশি স্ট্রেসফুল, আর মেইনলি স্ট্রেসফুল হচ্ছে যে তার ফ্যামিলির অমতে বিয়েটা করলো, কারণ সে একটা অজানা একটা পথে হাঁটা দিয়েছে, তার হাতে কোনো সাপোর্ট নাই, তার হাতে কোনো লাইট নেই, শুধু সাপোর্টটা আছে তার যে লাভ পার্টনার, তার লাভটা। এখন সেক্ষেত্রে তার মধ্যে কনফিউশন, একটা সংখ্যা থেকে যায় যে আদৌ সে আমাকে বিয়ের পরবর্তীতেও ভালোবাসবে কিনা, যদি ভালো না বাসে তাহলে আমি কিসের আশায় থাকছি, আমার ফ্যামিলি তো আমাকে সাপোর্ট দিবে না। তার মানে একটা বিয়েতে যখন ফ্যামিলির সাপোর্ট থাকে, তার মানে একটা ছেলে বা একটা মেয়ে ফিল করে যদি আমাদের মধ্যে কোনো ইস্যু হয়, সবসময় যে ইমোশনাল ইস্যু হতে হবে নট নেসেসারি, ফিনান্সিয়াল বিভিন্ন রকম সোশ্যাল ইস্যু হতেই পারে, তখন সেক্ষেত্রে আমি ফ্যামিলির সাপোর্টটা পাবো। বাট যদি আমি ফ্যামিলির পারমিশন ছাড়া বিয়ে করি, সে সংখ্যাটা থেকেই যাচ্ছে, আমি তো সাপোর্ট পাবো না, যদি প্রবলেমে পড়ি আমার কি হবে। সো এই যে রিসোর্সটা নাই, তখন তার মধ্যে অবশ্যই স্ট্রেস তৈরি হচ্ছে। এবং যখন আমাদের কাছে আসছে, অনেক সময় দেখা যাচ্ছে তারা বিয়ে করেছে পারমিশন ছাড়া, এবং বিয়ের পরবর্তীতে তারা অনেকদিন হাইড করে গেছে, যাওয়ার পর তাদের প্রবলেম হচ্ছে, তখন তারা না পারে সেটাকে সইতে, না পারে বলতে, খুব একটা খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যায় আসলে সময়টাতে, যতক্ষণ সাপোর্ট পাচ্ছে না ফ্যামিলি। আপু সেক্ষেত্রে আপনি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ কোনটার পক্ষে বেশি মত দিবেন? আসলে আমি কোনটার পক্ষে মত দিতে পারছি না, কারণ আমাদের ক্লিনিক্যাল অবজারভেশন থেকে কোনো ম্যারেজকে আমরা পারফেক্ট বলতে পারছি না, কারণ লাভ ম্যারেজের মধ্যে হ্যাঁ একে অপরকে কিছুটা তো জানা থাকে, এখন জানার মধ্যে ভুল হোক, শুদ্ধ হোক, ঠিক হোক, জানা তো থাকে, কিন্তু লাভ ম্যারেজের দিকে যেটা হয় কি এক্সপেকটেশন থাকে অনেক হাই, আবার সেটেল ম্যারেজে এক্সপেকটেশন থাকে না তা তো না, কারণ ফ্যামিলি তো দেখে শুনে ভালো দেখে, স্মার্ট, তারপর অ্যাট্রাক্টিভ, ফিনান্সিয়ালি অনেক বেশি মানে স্টেবল, এমন দেখে বিয়ে দিয়েছে, তো সেখানে এক্সপেকটেশন থাকতেই পারে। তো কোনো কারণে লাভে যেমন পরবর্তীতে যদি সেটা না পাই, একইভাবে অ্যাটেনশনটা না পাই, তখন লাভ ম্যারেজ যেমন ক্রাইসিসে পড়ে যায়, সেম ওয়ে যেভাবে যা দেখে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়েছে সেটা যদি আমি না পাই। গতকালই একটা ক্লায়েন্টের কথা বলি, যেটা বলতে যাচ্ছিলাম সেশনে আগে, সেটা হচ্ছে আমার কাছে এসছে, ওনার বয়স হচ্ছে 25 মতন, হ্যাঁ 25। আমি তাকে জিজ্ঞেস করলাম তাকে যে আপনার হাজবেন্ড, বলেছে হ্যাঁ আমার হাজবেন্ড আছে, উনি আমার থেকে 17 বছরের বড়। তো আমি জিজ্ঞাসা করলাম বিয়েটা কি ছিল, অ্যারেঞ্জ ম্যারেজ নিশ্চয়ই? বলে হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজ। তো বিয়েটা আমি করতে চেয়েছিলাম, যেহেতু একটা বিয়ে করতে হবে তাড়াতাড়ি। যাই হোক, সে পুরোটাই তার ফ্যামিলির উপর দিয়ে দিচ্ছে যে ফ্যামিলি পছন্দ করে আমাকে বিয়ে দিবে, এবং সে সেই ফ্যামিলির উপর মানে করে সে বিয়েটা করেছে। করার পরে দেখা গেল তার হাজবেন্ড তার থেকে 17 বছরের বড়, এবং তার বলছে আমার তো স্বাভাবিকভাবে আমাদের বিয়ের আগে মেয়েদের কি আশা থাকে, আমার হাজবেন্ড হবে অনেক অ্যাট্রাকটিভ, তারপরে হচ্ছে অনেক বেশি সুন্দর করে কথা বলতে পারে, অনেক কনভিন্সিং, অনেক লাভেবল। বিয়ের পরে দেখলাম তা তো নয়, এটা তো সেটেল ম্যারেজ ছিল, এক্সপ্রেশন সবখানেই থাকছে, আপনার ম্যারেজ এক্সপেকটেশনটা মিট করতে পারছে কিনা তার উপর ডিপেন্ড করে সেই ম্যারেজটাকে আমরা সাপোর্ট করতে পারি। আচ্ছা আপু, ধন্যবাদ, অনেক ইনফরমেশন দিলেন এই বিষয়ে। আচ্ছা আপু, আমার একটা ক্লায়েন্টের কেস শেয়ার করতে চাচ্ছি। এই লাস্ট উইকে আসছিল, অবশ্যই আমি তার নামটা ছদ্মনাম ইউজ করছি, ছদ্মনাম লামিয়া, বয়স 26। ও আসছে যে বলছে যে তার যখন ক্লাস 11 ছিল একটা রিলেশনশিপ ছিল, এবং সঙ্গত কারণে রিলেশনটা 2 বছর পরে ব্রেকআপ হয়। তারপর থেকে তার সমস্ত ছেলেদের প্রতি একটা ট্রাস্ট ইস্যু হয়, যে কাউকে ট্রাস্ট করতে পারে না, ইভেন সে কোনো মানুষের সাথে খুব একটা মিশতে পারে না। তো
তারপর যখন মানে প্রায়ই তার ফ্যামিলি থেকে বিয়ের প্রপোজাল দেয়, মানে বাংলাদেশে নর্মালি 18-এর পর থেকে তো মেয়েদের জন্য বিয়ের প্রপোজাল দেয়, তো কোনো না কোনোভাবে সে রিজেক্ট করছে কোনো না কোনোভাবে। বাট এখন যেহেতু মানে তার মাস্টার্সটাও কমপ্লিট হয়ে গেছে, বাসা থেকে ভীষণ প্রেশার করছে যে বিয়ে এখন করতেই হবে। সে আসছে এটা বলতে যে আমি তো আসলে বিয়ের মোটিভেশনই পাচ্ছি না, ট্রাস্ট করতেই পারছি না, আছে। এবং সোসাইটিতে আমি তো কাউকে দেখছি না কোনো হ্যাপি কাপল। আমি দেখছি সব সময় কেওয়াস, ইনফিডিলিটি বেড়ে গেছে, ডিভোর্স রেট বেড়ে গেছে। আসলে বিয়ে করতে তো আমি খুব ভয় পাচ্ছি। এরকম টাইপের ক্লায়েন্ট অবশ্যই আপনিও দেখেন, আপনি যদি একটু শেয়ার করতেন পরে তারা কি কি সাফার করছে আপনার সাথে। তারা আসলে মানে যেহেতু তারা দেখছে যে সামনে অনেক কিছু ঘটছে, আসলে তো আমাদের সমাজে বেড়ে গেছে অনেক টাইপের ইনফিনিটি বেড়ে গেছে, তারপর রিলেশনশিপে ক্রাইসিস বেড়ে গেছে, ডিভোর্স এটা এখন অনেক বেশি। কিছুদিন আগে দেখলাম যে বেশ রেটটা ঢাকা শহরের রেটটাও অনেক বেশি। তো এই যে রেটটা বেশি, তো এরকম যখন কেউ দেখছে, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে যারা আনম্যারিড আছেন তারা যদি এগুলো শোনেন, সেক্ষেত্রে তাদের ভিতরে আসলে স্বস্তিটা কতটুকুন বাড়বে আর অস্বস্তি বা স্ট্রেস কতটুকুন বাড়বে। তো এগুলো দেখলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা পার্সনেরই কিন্তু মনে হয় যে একা আছি, ভালো আছি, কিন্তু বিয়ে তো করতে হবে, বয়স হয়ে গেছে, ফ্যামিলি প্রেশার থাকে। সেক্ষেত্রে তাদের ভিতরে যে স্ট্রেসটা তৈরি হচ্ছে যে আমি বিয়ে করব এভাবে এগুলো ঠিক না হলে আমি করতে পারবো না, দ্যাটস মিন তারা কিন্তু অনেক বেশি মানে পারফেকশনিজমে সাফার করবে। কারণ যদি দেখি যে না আমার বড় বোনের বিয়ে হয়েছে, একটু বয়স বেশি ছিল এবং তারপর তাদের ক্রাইসিস হয়েছে, তার মানে বয়স বেশিটা আমি কাট করতে চাই, মিনিমাম আমাদের স্ট্যান্ডার্ড একটা 2-3 বছরের গ্যাপে আমি বিয়ে করবো। আমার মেজো বোনের বিয়ে মেজো ভাইয়ের বিয়ে হয়েছে, মেজো ভাইয়ের বিয়ের পর দেখি আমার মেজো ভাবি জব করে, আমার মেজো ভাইও জব করে, তাদের মধ্যে সারাক্ষণ কাওয়াস লেগে থাকে, তার মানে আমি বিয়ের পর জব করবো না। ঠিক এই যে এগুলো দেখার পর তাদের ভেতরে অনেক কিছু তারা ভাবে যে এগুলো জিনিসগুলো বাদ দিতে হবে, এটা বাদ দিলেই বুঝি হ্যাপি থাকা যাবে। কিন্তু ডেফিনেট করে তো আমরা বলতে পারি যে এই ইস্যুসগুলো না থাকলে সে পারফেক্ট। এবং তখন দেখা যায় এইসব কেসগুলোতে যে তারা মানে চুজ করতে গিয়ে অনেক সময় নিয়ে ফেলে, পরবর্তীতে লেট ম্যারেজের একটা ঝামেলা তাদের পড়তে হয়। এবং লেট ম্যারেজের কিছু ক্রাইসিস আমরা জানি, আপনার পালকিতে আপনারা খুব ভালো দেখেন যে লেট ম্যারেজ হলে কি কি টাইপের ইস্যুসগুলো তৈরি হয়। তো সেই ঝামেলার পরে এবং পরবর্তীতে অনেক ইস্যু, কারণ আমরা জানি যে আমাদের যে বয়সের যে টাইম ফ্রেম বা টাইম লাইনের মধ্যে আমাদের সোশ্যাল এবং বায়োলজিক্যাল রেসপন্সিবিলিটি বা অ্যাক্টিভিটিসগুলো যদি হয়ে যায়, তাহলে সে পারফেক্টলি মোটামুটি চেষ্টা করা যায় যে হ্যাঁ, যেমন যেই বয়সে একটা মেয়ের বা ছেলের বিয়ে হওয়ার কথা, সে বয়সে বিয়ে করলো না, বিয়ে করলো পরবর্তী বয়সে, বা ছেলে বিয়ে করলো পরবর্তী মানে এজ একটু বাড়ার পরে, তখন সে যাকে বিয়ে করছে সে তাকে যে ডিমান্ডটা করছে সেটা হতে পাতা, সেই মেলের পারফেক্ট সময় বিয়ে হলে সেই ডিমান্ডটা সেই ছেলেটা খুব সহজেই মিট করতে পারতো, বা সে লেট ম্যারেজ করেছে, তার মধ্যে সেই জায়গাটাতে তার হয়তো বা আরো বেশি গ্রোথ করেছে, সেই জিনিসটাকে সতর্কভাবে পাত্তা দিচ্ছে না বা সেটাকে সে ইগনোর করছে, তখন যাকে সে বিয়ে করলো সে তার কাছ থেকে ফ্রাস্ট্রেটেড হচ্ছে। জি আপু, লেট ম্যারেজের কথা যখন আনলেন তখন আমার মনে হলো যে আসলে আমরা মানে বিয়ের আগে মানে একটা ড্রিমি সবারই থাকবে পার্টনার কেমন হবে, যে উড বি পার্টনার এমন হবে, অবশ্যই সামথিং স্পেশাল ক্রাইটেরিয়া থাকবে অবশ্যই, যে না হলে হবেই না। আমার স্পেশাল ক্রাইটেরিয়া, এবং আমার হচ্ছে বিয়ের ভেন্যু কোথায় হবে, কি শপিং করব, কোথা থেকে কি ড্রেস পরবো, কবে কি ড্রেস পরবো, বিভিন্ন রকম একটা প্ল্যানিং থাকে। এবং হচ্ছে কিছু ক্ষেত্রে বাবা মায়ের থাকে যে হচ্ছে দিনমোহর, বিয়ের খরচ, এগুলো নিয়ে এত বেশি মানে আনুষ্ঠানিকতা নিয়ে সোশ্যাল একটা কিন্তু একটা বিয়ে আছে, কাজ করে সোশ্যাল প্রেশার কাজ করে, এতদিন মোহর না হলে তো চলবে না, কেমন বিয়ে দিলা তোমরা, এগুলো নিয়ে এত বেশি আসলে মানে প্রেশার থাকে বা এত বেশি চিন্তা করতে করতে আসলে বিয়ের যে আসল ফিলোসফি, কেন বিয়ে করবে, বিয়েটা করার পরে কি করতে হবে, কি কি স্যাক্রিফাইস করতে হতে পারে বা কি কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এই বিষয়গুলোতে আসলে ফোকাসই করে না ফ্যামিলি না যারা বিয়ে করছেন তারা। এবং যে কারণে আমাদের কাছে এখন আফটার ম্যারেজ অনেক বেশি ডিভোর্স, অনেক বেশি ফ্যামিলি ডিস করতে আসছে, কিন্তু ওই জায়গাটাতেই তারা আসলে ঠিক মতন মানে প্রপারলি ঠিক মতন তাদের যে রেসপন্সিবিলিটি ছিল প্রি ম্যারেজ, যেটা কিনা পালকি করছে প্রি ম্যারিটাল কাউন্সিলিং, তো এই জিনিসগুলো তো আসলে আমাদের দেশে নতুন। তো অনেকে আছে যারা এই জিনিসটাকে তারা অত মানে পাত্তা দেয় না, যে এটা দরকার নেই, টাকা পয়সা আছে, ভালো সবকিছু আছে, এই ভেন্যু হবে, এই হবে, ওই হবে, ড্রিমি একটা লাইফে আমি যাবো, ওরকম একটা আমার হাজবেন্ড থাকবে, তবেই শেষ, তবেই আমার জন্য মানে ওটাই আমার জন্য যথেষ্ট। এটা তো বলেই আসলে যে বিয়ে করছে, তাই না, বিয়ে করছে মানে কি,
আমি যদি আমি ট্রেনের সাথে যদি কম্পেয়ার করি, ট্রেনের দুটো লাইন প্যারালালি চলতে হয়, তা নাহলে ট্রেন কিন্তু কোনো কারণে একটু যদি আমার কোনো লাইনে একটু 19-20 থাকে তাহলে ট্রেনটা কিন্তু মানে অ্যাক্সিডেন্ট করে। তো আমরা যখন বিয়ে করছি, হ্যাঁ যা যা দেখার সোসাইটি দেখার তারা দেখছে বা সেগুলোর থেকে বড় হচ্ছে আমি যাকে বিয়ে করছি তার সাথে আমার পার্সোনালিটি ম্যাচ করে কিনা, যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম, পার্সোনাল চুজ মানে ম্যাচ করে কিনা, আমার লাইফে যে ড্রিম সেই ড্রিমের সাথে আসলে সে যাবে কিনা। আমি হতে পারি আমি চাই আমি বিসিএস চাকরি জব করব, আমার যাকে আমি বিয়ে করতে চাচ্ছি হ্যাঁ বাকি সব কিছু অনেক ড্রিমি, বাট সে কিছুদিন পরে বিদেশে যেতে চায়, আমি সেটা আমার ড্রিমের সাথে মিলছে কিনা, আমার জীবনের ইচ্ছা আমার জীবনের ফিলোসফি তার জীবনের ইচ্ছা তার জীবনের ফিলোসফি আদৌ ম্যাচ করছে কিনা। যদি না করে তাহলে আমার ড্রিমি লাইফটা ওই 2-1 দিনেরই আসলে আমাদের একটা মানে মেমোরি হয়েই থাকবে, বাট বাকি সময়টুকুনের মধ্যে মাল্টিপল ক্রাইসিস থাকছে, যে মাল্টিপল ক্রাইসিসের কারণে তাদের লাইফটা আরো বেশি, তার ব্যাটার লাইফটা অনেক বেশি কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে। জি আপু, এটা তো ডেফিনেটলি এটা অবশ্যই হয়ে যায়। আর বিয়ে করার সময় যে চুজটা আমরা করছি, ঠিক আছে, চুজ করার আমার কাছে বেশ কয়েকজন এসেছিলেন কাপল, তারা সেকেন্ড ম্যারেজ, অবশ্য ইস্যুটা অন্যরকম। তো যাই হোক, তারা আসলে প্রি ম্যারেজ আসলে তারা পারবে কিনা, তাদের লাইফের দুইজনের বর্তমান স্ট্যাটাস তাদের ফিউচার স্ট্যাটাস একই যদি তাদের প্যারাফ্রেমে থামার একই যদি লাইনে তারা থাকে তাহলে তারা চুজ করবে, তারা একে অপরকে বিয়ে করবে। তার মানে তারা যথেষ্ট সচেতন হয়ে তারা বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে। আবার দেখা যায় আমাদের একটা সাইকোলজিতে ভাষা আছে যে ফ্রেম অফ রেফারেন্স। এখন ফ্রেম অফ রেফারেন্স তো আসলে আমরা জানি যে একে অপরের ফ্রেম অফ রেফারেন্স হিসেবে এক্সপ্লোর করা সম্ভব নয়, কিন্তু যখন আমরা কারোর সাথে মিশি, কারণ এখন তো কোনো বিয়ে আসলে উচ্ছরিত বিয়ে হয় না, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ বলি আর আমরা লাভ ম্যারেজ তো অবশ্যই তার আগে অনেকবার মিট করা হয়। যখন আমি কারোর সাথে মিশছি মানে বিয়ের পারপাসে আমি যার সাথে মিশছি, তখন তার অ্যাটিটিউড তো দেখা যাচ্ছে, তার বিলিভ তো দেখা যাচ্ছে, এমন তো না দেখা যাচ্ছে না। এই যে আমি যখন আমরা একজন কারোর সাথে মিট করছি বিয়ের জন্য, দেখা গেল সে ওয়েস্টার্ন ড্রেস পরে এসছে, তাহলে আমরা তার কি বুঝতে পারছি, তার অ্যাপিয়ারেন্স তার গেস্টার দেখে সে বিলিভ করে ওইট কালচারটাকে। হ্যাঁ, তাকে আমি প্রশ্ন করতে পারি বাংলাদেশি কালচারটাকে আপনি কি করে দেখছেন। এই কিছু প্রশ্নের মাধ্যমে কিন্তু আমি পার্টনারে যে আমার যাকে আমি বিয়ে করতে চাচ্ছি তার অ্যাটিটিউডটা আমি বুঝতে পারি, এবং তার সাথে আলোচনা হতে পারে আমাদের। যেমন অনেক সময় দেখা যায় বলেছে যে আমি বিয়ের জন্য মিট করতে গিয়েছি, আমার যে হবু হাজবেন্ড সে দেখা গেল বা যার সাথে আসলে বিয়ে হবু হাজবেন্ড বলবো না, যার সাথে বিয়ে ঠিক হয়েছে, সে একজন ওয়েটার আসলো, একটু পানিটা পড়ে গেছে, সে অনেক বেশি মানে চিৎকার করে উঠলো। তো এই চিৎকারের সাথে আমি ইউজ টু নই। হতে পারে তার অনেক ভালো মানে তার স্ট্যাটাস অনেক ভালো হয়, সে অনেক অ্যাট্রাকটিভ, বাট এই চিৎকার তার মানে তার পরবর্তী লাইফে এরকম কিছু আমি দেখতে পারি। সো তাকে আমি আদৌ কি চুজ করবো? এই ইস্যুগুলো না আমাদের বিয়ের পূর্বে যদি আমরা জিনিসগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি, তাহলে আমাদের পারফেক্ট পার্সন বা আমার আসলে রাইট চয়েসকে, রাইট পার্সনকে তাকে চুজ করার ক্ষেত্রে হেল্প হতে পারে, তার থেকে মানে বরং বাকিগুলো বাদ দিয়ে। আসলে এক্স্যাক্টলি তো আসলে আমরা কেউই বলতে পারি না যে একদম পারফেক্ট হবে, বাট লাইফ কিছুটা আমরা করতে পারি হবে। এটুকু আমরা প্রফেশনাল বিষয়গুলো আমরা তো প্রচুর ডিলিংস করি বা আমরা প্রচুর কেস দেখি, তো আমরা এইটুকু বলতে পারি যে স্মুথ হবে যদি আগে একটু প্ল্যান করে আসলে দেখা হয়। কারণ এইগুলো তো আসলে ইন্ডিকেটর যে আপনি দেখতে পাচ্ছেন যে সে অ্যাঙ্গার ম্যানেজ করতে পারে না পাবলিকলি, আপনি দেখতে পাচ্ছেন যে তার কালচারাল তার সাথে আপনার ম্যাচ করছে না কালচারালি, সে হয়তো মানে দেশে থেকেও বিদেশি কালচার বিয়ার করছে। সো আপনি যদি মনে করেন আপনি একদম মডেস্ট চান, তাহলে তো সে যাবে না। সেটা আপনি স্যাক্রিফাইস কত লং রানে করতে হবে সেটা ভাবতে হবে। সেটাই। আর এখানে একটা কথা বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে যখন আমি আমার যার সাথে আমি মিট করছি বিয়ের পারপাজে, সে তার সাথে যখন আমি কথা বলছি, অবশ্যই সেক্ষেত্রে আমার অ্যাজ ইউজুয়াল রিলেশনশিপের জন্য সবচেয়ে পজিটিভটা বলা, সে অভ্যাস থেকে বের হতে হবে। বরং সেখানে সে আসলে অ্যাজ ইট ইজ, সে পার্সনটা কি, যদি সে তার সাথে লাইফ লিড করতে চায় অপোজিট পার্ট মানে আরেকজনের সাথে, তাহলে অ্যাজ ইট ইজ সে আসলে কীরকম, তার মধ্যে কোনো মানে কি টাইপের তার স্ট্রেংথ আছে, সেটা যেমন সে অলরেডি সে প্রকাশ করছে, একই সাথে তার লিমিটেশন কি আছে, আমি কোন জায়গা আমার লিমিটেশন আছে যেগুলো আসলে আমি পারি না। যেমন আমার অ্যাঙ্গেল ইস্যু থাকতে পারে, যেমন আমার ইস্যু থাকতে পারে যে আমি আমার বিয়ে করা বউকে আমি আসলে চাপ করতে দিতে চাই না,
বা আমি আমার বিয়ে করা বউকে আমি এইভাবে রাখতে চাই, বা আমার বিয়ে করা হাজব্যান্ডকে আমি এইভাবে রাখতে চাই, আমি কোনো জেন্ডারের প্রতি ব্যাস হচ্ছি না, তো এইভাবে রাখতে চাই, কিন্তু সেটা আমি এক্সপ্রেস করলাম না, তাহলে আমি ভুল করলাম। আমি যদি তাকে আসলে বিয়ে করতে চাই, তাহলে আমি যেমনটা আমি তেমনটাই তাকে এক্সপ্রেস করছি, এবং আমি যেমনটা চাই আফটার ম্যারেজ আমি সেটাও এক্সপ্রেস করছি। এর মধ্যে থেকে আমি আমার লিমিটেশনটাকে খুব ভালোভাবে এক্সপ্লেইন করছি অপোজিট পার্টনারের কাছে, আমি এইরকম, আমার সমস্যাটা আছে, বা আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, যে রেসপন্সিবিলিটি ছাড়া আমি তোমার সাথে চলতে পারবো না। সাপোজ আমার পুরো ফ্যামিলি আমার পুরো ফ্যামিলি রেসপন্সিবিলিটি আমার উপর আছে, বাট আমি এমন কাউকে বিয়ে করলাম যে কিনা এটা ব্যাপার জানে না, সে ভাবে যে না বিয়ে করার পর আমি আমার হাজবেন্ডকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে আমি আমার মতন করে একটা আলাদা লাইফ লিড করব। সেক্ষেত্রে তাকে বলতে হবে যে আমার রেসপন্সিবিলিটি আছে, আমি অবশ্যই আমাকে এই কাজটা করতে হবে, সেক্ষেত্রে আমাকে পারমিশন দিতে হবে যদি তুমি আমাকে লাইফ পার্টনার হিসেবে চাও। এক্ষেত্রে হচ্ছে মানে একজন ক্যারিয়ার ওরিয়েন্টেড, একজন হোম ওরিয়েন্টেড, এই যে এটা এই ক্লাসটা মানে বাদতেই পারে যে আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং আমি খুব ট্রাভেলিং পছন্দ করি, আমি ঘুরে বেড়াবো, কিন্তু আমার যে পার্টনার সে আসলে খুব হোমসিক। হ্যাঁ, একদম বাসায় থাকবে খাবে যাবে, বাচ্চা পালবে, এরকম এটা তার স্বপ্ন। অবশ্যই তার স্বপ্নটা ভুল না, সে তার মতো এটা আসলে কি পারে চুজ করে যে হ্যাঁ তার ওটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। অনেকে অ্যাকসেপ্ট করে আপু, পরে আবার এটা নিয়ে অনেক ক্লাস হয়ে যায়, যে অনেকে মনে করে না ব্যাপার না, ও তো আসলে আমার সাথে নাই, আমার সাথে থাকলে আমি পরে ঠিক করে নিব। হ্যাঁ, এটা সবসময় হয় না। আর পার্সোনাল চেঞ্জও তো হতে পারে, যদিও পার্সোনাল ইন্ডুরিং প্যাটার্ন, কিন্তু তারপর দেখা যায় না যে অনেক সময় আমরা শুনি যে বিয়ের আগে তো দেখেছিলাম এমনটা ছিল না, বিয়ের পরে কেন সে এমনটা করছে। সেক্ষেত্রে বিয়ের পরবর্তীতে তার হতে পারে তার এনভায়রনমেন্ট, তার পিয়ার সাপোর্ট, তার বিভিন্ন রকমের লাইফের ইস্যুস, সে যেমনটা ছিল আগে সে তেমন থাকতে পারছে না। এটা আসলে আগে সে অ্যাক্টিং করছে তা না, আগে সে কমিয়ে বলছে তা না, তার মানে তার লাইফের এই স্থানে এই একটা স্টেজে এসে দেখা যাচ্ছে তার লাইফের অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যতটা আমি ঘুরতে পছন্দ করতাম, বেড়াতে পছন্দ করতাম, এখন আমি ঘুরতে পছন্দ করছি না। এখন বরং যদি আমাকে বলা হচ্ছে যে না তুমি কেন তুমি ঘর কোনো হয়ে গেছো, কারণ আগে তো খুব আড্ডা করতাম মারতাম, কিন্তু হ্যাঁ আমি ঘর কোনো হয়ে গেছি। কেন হয়ে গেছি? কারণ আমার বাসায় বাচ্চা আছে, আমার বাসায় আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। পরিবেশ পরিস্থিতি আমাদের চেঞ্জ করে নেয়। বেসিক্যালি আফটার ম্যারেজ লাইফটা কেমন হবে ডিপেন্ডস করছে তারা ম্যারিটাল লাইফে হাজব্যান্ড ওয়াইফ তারা কি করে একে অপরের সাথে ডিল করছে। কমিউনিকেশন খুব মেজর একটা ফ্যাক্টর। এবং হচ্ছে বিয়ের পরপরই সবাই এসে কমপ্লেন করে বিয়ের পরপর খুব কেয়ারিং ছিল, কেন জানি সব উধাও হয়ে গেল। আসলে বিয়ের পরপর তো ইনফ্যাচুয়েশন বলেন, হানিমুন পিরিয়ড বলেন, লাভ বলেন, সব একদম আসলে টপে থাকে। তারপর পরে যখন তারা রিয়েলিটিতে আসে সবারই আসলে বিভিন্ন ভাবে মানে ক্রস চেক করতে হয়, তখন নতুন অধ্যায়ে সবার একটু বেশ প্রবলেম হয়। সেটি বিয়ের সময় তো আসলে বেসিক্যালি তারা দুজনই থাকে, বা বিয়ের যে হানিমুন পিরিয়ডটা তার দুজনকে নিয়ে তার বিভিন্ন জায়গায় ঘুরছি ফিরছি, দাওয়াত খাচ্ছি, ভালোভাবে চলছি ফিরছি, কোনোভাবে নিজের ইয়েটা করছি না। বিয়ের পরবর্তী দেখা যাচ্ছে সেই পার্সনের সাথে আরো অনেক কিছু আছে, ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরগুলো যখন যখন সামনে চলে আসে, ডেবিটে আসবে স্বাভাবিক, এটা যখন আসে তখন সেটার সাথে অ্যাডজাস্ট করতে না পারে তখন তো ইস্যু তৈরি হচ্ছে। সেটা আচ্ছা আপু, প্রায়ই মানুষ বলে, আপনি বললেন যে বিয়ের আগে যদি একটু প্রিপারেশনটা হয় ভালো হয়। আচ্ছা, আমাদের আবার অনেকেই বলে কেন আমার বাবা মার বিয়ে হয় নাই, আমার ভাই বোনেরও তো বিয়ে হয়েছে, বা বিয়ের আগে আমি কেন প্রি ম্যারিটাল কাউন্সিলিং এ যাব, বা কেন আজারা খরচটা করবো, মানে খরচ করবো, এটা অনেক অনেক এক্সপেন্সিভ বা অনেক কিছু। সেক্ষেত্রে আপনার মতামতটা কি, কেন করবে খরচ? আচ্ছা, আমরা যখন আগে চলাফেরা করতাম তাই না, তখন আমাদের চলাফেরার এটা ছিল কি, মাধ্যমগুলো কি ছিল? রিক্সা ছিল কি, খুব বড় জোর বাস, এত কমফোর্টেবল বাস না। বা রাস্তাঘাটে কি ছিল, আমরা তখন মেট্রো রেল দেখেছিলাম, আমরা এলিভেটেড এক্সপ্রেস দেখেছিলাম। ইট ইজ পজিটিভ সাইড। তাই সাথে সাথে আমরা আগে কি এত বেশি ডিভোর্স দেখেছিলাম, এত বেশি আমরা এক্সট্রা ম্যারিটাল দেখেছিলাম? দেখিনি তো। এখন তো দেখছি। তাহলে আমাদের তো পরিস্থিতি ভেদে আমাদের চেঞ্জ হতে হয়। এখন যেহেতু পরিস্থিতিতে আমাদের কি নানান টাইপের ইস্যুস তৈরি হচ্ছেই, সো আমি যদি আগের বাবা মার সাথে নিজেকে কম্পেয়ার করি তাহলে আমি কিন্তু আমার সময়ের সাথে নেই। আর সময়ের সাথে না থাকলে আমার ভুল করার চান্সটা বেশি। যেমনটা পরিস্থিতি সেই হিসেবে আমাকে তো আমার বেলা কাট ইউর করে একটু ক্লোথ, তো আমার যে হিসাবে সেই পরিস্থিতি আমাকে আমার প্ল্যানিং করতে হবে, সেইভাবে আমাকে নিজে শেপ আপ করতে হবে। সেই জন্য প্রি ম্যারিটাল কাউন্সিলিং অবশ্যই দরকার আছে। জি আপু, এখানে আমি একটু অ্যাড করি যে প্রি ম্যারিটাল কাউন্সিলিং আপনারা অবশ্যই আসবেন। তার কারণ আরো একটা মানে খুব উল্লেখযোগ্য কারণ হচ্ছে অবশ্যই সোকল ঘটক আছে, বাবা মা আছে, রিলেটিভস আছে, কিন্তু
তারা তো আসলে আমরা প্রফেশনালরা, একজন রিলেশনশিপ এক্সপার্ট আপনাকে যেভাবে গাইডলাইন দিতে পারবে বা আমরা যে পরিমাণে রিলেশনশিপ ইস্যুস ডিল করি এটা কিন্তু আপনার ঘটকরাও ডিল করে না, বাবা মাও ডিল করে না। বাবা মা হয়তো তার সন্তানদের বা সারাউন্ডিংসকে জানে। এভাবে আমরা যেভাবে সোসাইটাল মানে ডে বাই ডে অবক্ষয়টা দেখছি, এর ফলে যে এই যে ডিভোর্স রেটও এত বেশি বাড়ছে, মানে বিভিন্ন রকমের কলহ দেখছি এবং সাফারার হচ্ছে সন্তানরা, তাদের খুব ভালনারেবল অবস্থা দেখছি। সেই জন্য কিন্তু আমাদের প্রচুর প্রচেষ্টা থাকে যে হচ্ছে তার সংসারগুলো যেন এখন এই অবক্ষয়গুলো থেকে যেন আমরা সমাজকে রক্ষা করতে পারি। এই জন্য আমরা সহজেই বলতে পারি না যে হচ্ছে ভালো লাগছে না ছেড়ে দাও, ভালো লাগছে না ডিভোর্স নিয়ে নাও, এই ভালো একে বিয়ে করে ফেলো, এই ভালো একে বিয়ে করে ফেলে। এই জন্য আমরা এই মানে সমাজের এই সিনারিওটা দেখছি বলেই বারবার জোর দিচ্ছি যে একটু যদি প্রিম্যারিটাল কাউন্সিলিং বা প্রিম্যারিটাল অ্যাসেসমেন্টটা করা যায়, এটা কিন্তু দারুণভাবে কাজ করে পরবর্তীতে রিলেশনশিপটা স্মুথ হওয়ার জন্য। এটাই দারুণভাবে কাজ করে, অবশ্যই দারুণভাবে কাজ করবে এটা। কারণ যখন আমরা বাবা মা হিসেবে ছেলে মেয়ের জন্য পাত্রী খুঁজছি, কিন্তু আমরা কিন্তু নন বায়াস না, কিন্তু আমার বায়াস হয়েই দিচ্ছি যে আমার ছেলে এমন হতে হবে বা আমার জামাই এমন হতে হবে। যে ঘটকরা যারা বিয়ে দিচ্ছে তারা কি করছে, একটা বিয়ে হয়ে গেলেই বা আমার একটা ওপরি কামাই হচ্ছে বা আমি একটা কিছু করতে পারছি, বা আত্মীয় স্বজনরা যখন দেখছে তাদের মধ্যেও কিন্তু তারা হলিস্টিক্যালি জিনিসটাকে দেখছে না যে যার সাথে আমি যার বিয়ের ঘটকালি করছি আদৌ তারা একে অপরের জন্য কমফোর্টেবল কিনা। হ্যাঁ, আমার পরিচিত একজন আছে এরকম ওরা তো পাত্র খুঁজছে, আমার তো একজন পাত্র আছে, তা আমার কলিগ আছে, তাকে আমি বলি তার সাথে বিয়েটা ঘটিয়ে দিই। এবং মানে বিয়েটা ঘটানোটার দিকে একটা আমাদের বায়াসনেস কাজ করে যে ঘটে গেলে আমি একটা ভালো কাজ করলাম সমাজের জন্য, তার ফ্যামিলির জন্য, কিন্তু আদতে আমি আসলে কি করলাম, আমি কি পারফেক্ট চয়েস হিসেবে দেখে কি তাদেরকে ম্যাচ মেকিং এর কাজটা করলাম, নাকি আমি চাচ্ছিলাম হয়ে যাক। সো সেক্ষেত্রে বায়াসনেস কাজ করে। আর আমরা যারা প্রফেশনাল ডিল করছে, আপনারা যারা প্রফেশনাল ডিল করছেন, তারা কিভাবে করছে, তারা সবকিছু হলিস্টিক্যালি ভাবছে। এই পার্সনে এই টাইপের পার্সোনালিটি, এই টাইপের তার সোশ্যাল এবং এই টাইপের একটা ড্রিম আছে যেগুলো আমরা আলোচনা করলাম, এগুলো আছে, তার মানে এর সাথে যদি এই হয় তাহলে বেশ ভালো মতনই তারা তাদের লাইফটাকে কমফোর্টেবলি লিড করতে পারবে, তাদের মানে ম্যারিটাল লাইফটা অনেক ভালো হবে, ইফেক্টিভ হবে। সো আমাদের এই জায়গা থেকে আমরা ভাবছি হলিস্টিক্যালি, যেটা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আছে, তাই না? জি আপু, এক্ষেত্রে পালকিতে প্রিম্যারিটাল অ্যাসেসমেন্ট সার্ভিস আছে। এখানে একজন রিলেশনশিপ এক্সপার্ট উডবি পার্টনারের সাথে, আপনার উডবি পার্টনারের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলে তাদের পার্সোনাল কনসার্নগুলো নিয়ে তারপরে একসাথে করে তাদের কম্প্যাটেবিলিটি চেক করে তাদের কোন কোন বিষয়ে স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ বা ভবিষ্যতে একটু ছাড় দিতে হতে পারে, এটা ফুল ক্লারিফাই করে। এবং এক্ষেত্রে যদি কেউ চায় খুব সুন্দরভাবে একজন রিলেশনশিপ এক্সপার্টের আন্ডারে দুইজন ইন্ডিভিজুয়ালি 1 আওয়ার এবং একজন একসাথে করে দুইজন একসাথে করে 1 আওয়ার, মোট 3 ঘন্টার একটা ফুল প্যাকেজের সার্ভিস আছে আমাদের পালকিতে প্রিম্যারিটাল অ্যাসেসমেন্ট। এবং এক্ষেত্রে প্রিম্যারিটাল অ্যাসেসমেন্ট সংক্রান্ত আপনাদের কোনো কিছু যদি জানতে ইচ্ছা হয়, সেক্ষেত্রে আপনারা পালকির হটলাইনে যোগাযোগ করতে পারেন। আমরা বেশ কেসে দেখি যে রিলেশনশিপের ক্ষেত্রে প্রথমে যে আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে পার্টনার হয়তো আমার সব সোশ্যাল মিডিয়ার সব কিছু মানে পাসওয়ার্ড রেখে দিয়েছে, আমার প্রথম খুব ভালো লাগছে, কেয়ারিং, বাট পরে দেখে আমার সাফোকেটেড ফিল হচ্ছে। সেই বিষয়টাই যেরকম এটা হচ্ছে রিলেশনশিপের রেড ফ্ল্যাগ। রিলেশনশিপের শুরুতে কি রেড ফ্ল্যাগ আসলে মানে প্রিম্যারিটাল কাউন্সিলিংয়েও যদি আমি বলি যে বিয়ের পূর্বে কি রেড ফ্ল্যাগ আমরা দেখতে পারি এবং সম্পর্কের মাঝেও আমরা কিভাবে রেড ফ্ল্যাগ গুলো আইডেন্টিফাই করতে পারি, আপনার মতামত যদি দিতে। আসলে যদি আমি রিলেশনশিপটাকে মানে হলিস্টিক্যালি দেখি, তার ওখান থেকে দেখে আমাকে 3টা ভাগে ভাগ করতে পারছি। যেমন হচ্ছে বিয়ে পূর্ববর্তী রেড ফ্ল্যাগ, প্রিম্যারিটাল, তারপরে বিয়ে করার পরে মানে হানিমুন পিরিয়ডটাতে কিছু রেড ফ্ল্যাগ, হানিমুন পিরিয়ড না, এটা হচ্ছে বিয়ে পরবর্তী ফ্ল্যাগ, মানে হচ্ছে এখানে হানিমুন পিরিয়ডে সবকিছু পজিটিভ থাকে, গ্রিন ফ্ল্যাগ থাকে। সো তারপরে সময়টুকু বিয়ের পরবর্তী আমরা যদি বলি 10 বছর, তার পরটা হচ্ছে 3rd নাম্বার পার্টটা হচ্ছে 10 বছরের পরবর্তী সময়টুকু, সেই রেড ফ্ল্যাগগুলো। তো দেখা যায় কিরকম যে রিলেশনশিপ মানে প্রিম্যারিটাল যে রেড ফ্ল্যাগগুলো, আমি তো একটা হলে জবও করি, মানে পার্ট টাইম জব করি আমার ঢাকা ইউনিভার্সিটি হলে, সেখানে অনেক মানে স্টুডেন্টরা বলে যে আমি তোকে আসলে বিয়ে করতে চাই, কিন্তু দেখা যায় ও আসলে অনেক কিছুর মধ্যে অনেক বেশি অবসেসড, ও আমাকে নিয়ে এতটাই সবকিছুতে অবসেস থাকে যে যেটা বলছিলে একটু আগে যে আমি এত কিছু নিয়ে পাসওয়ার্ড রেখে রেখেছে, আমি আসলে পছন্দ হচ্ছে না আমার আর, কিন্তু আমি তোর সাথে কমিটেড, বাট আমার এই অ্যাটিটিউডটা পছন্দ হচ্ছে না। আবার অনেক সময় বলে যে আমি তো ভেবেছিলাম সে অনেক বেশি পড়াশোনায় সিরিয়াস থাকবে, ও পড়াশোনা যদি ঠিকঠাক মতন করে, কারণ আমাদের রিলেশনশিপের আগে কথা ছিল যে সে ইউনিভার্সিটি শেষ করার আগেই
মোটামুটি টাইপের জবের একটা ব্যবস্থা করবে, বাট এখন তার মধ্যে সে গা করছে না। তারপর একটা কথা এসেছিল না, আগে তো অনেক কেয়ার করতো, এখন কেয়ার করে না, কেন যেন আমাকে টেকেন ফর গ্রান্টেড ভেবেছে। আমি বলি, আমি সেজে গুজে বসে আছি, বলছি তুমি আসো, সে আসছে না। আবার একইভাবে মেলদের মধ্যে এমনটা আসে যে আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, সে শুধু আসলে মনে হয় আমার না। একইভাবে আমার প্রতি সে যেমন আমার কাছ থেকে সে যেমন অ্যাট্রাকশন সে গ্রো করে, অন্যদের প্রতিও সে অন্যদের সাথে একইভাবে সে মেশে। তাহলে আমি আলাদা হলাম কি করে? আমি আমার গার্লফ্রেন্ডের কাছে তো যেমন আমার অন্য ফ্রেন্ডরাও তার কাছে এমন, তা আমি তো ওদের কাছে আলাদা হতে পারছি না। তাই বিয়ে পরবর্তীতে এমনটা হবে, রেড ফ্ল্যাগ। সো এই ইস্যুগুলো খুব দেখা যায় যে মানে বিয়ে করার আগে তার জিনিসগুলোকে মার্ক করে, কিন্তু কষ্টকর হচ্ছে অনেকে মার্ক করার পরেও না সেটাকে ইগনোর করে। আমি যদি কমিটেড, তা আমার বিয়েটা করতে হবে। বা আবার এমন আছে যে এক বলছিল যে আমার বাড়ি তো হচ্ছে একটা স্পেশাল জায়গাটার নাম বললাম না, ওখানে আমার বাবা চায় হচ্ছে অন্য মানে ওই এলাকার মধ্যে বিয়ে দিতে, কিন্তু আমার পার্টনার তো সেই এলাকার না। আমাদের কালচারটা আসলে সাপোর্ট করবে না আফটার ম্যারেজ, আমি বুঝতে পারছি। আমি এটা তাদের নিজস্ব না, বাট এটা সোশ্যালিটি রেড ফ্ল্যাগ। আমি বাড়ির একমাত্র মেয়ে, আমার যে পার্টনার সে হচ্ছে বাড়ির বড় ছেলে এবং তার অনেকগুলো ভাই বোন আছে, আমি রেসপন্সিবল নিতে পারবো না অত কিছু। এটা তার উইকনেস ধরে, এটা কিন্তু তার একটা হচ্ছে সে নিজের মধ্যে রেড ফ্ল্যাগ পাচ্ছে। সবসময় রেড ফ্ল্যাগ অন্যের দিতে হতে হবে না, রেড ফ্ল্যাগ আমারও হতে পারে যেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো না। তো এগুলো হচ্ছে আমাদের প্রি ম্যারিটাল রেড ফ্ল্যাগ। তারপরে বিয়ে পরবর্তী সময়টুকু যখন বিয়ে হয়ে গেল, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, হানিমুন পিরিয়ডটা চলছে, তখন রেড ফ্ল্যাগগুলো অনেক ক্ষেত্রে ইগনোর হয়। মনে হয় না এখন তো প্রথম তো থাকপর ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যখন আমাদের বিয়েটা প্রায় আমাদের 2 বছর থেকে যদি আমি 10 বছর পর্যন্ত নেই, সেখানে অনেক কিছু চলে আসছে ইস্যুর মধ্যে, যে আমার ফ্যামিলিকে আমার ওয়াইফ সেভাবে পছন্দ করে না, আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলি মিলছে না। তারপরে আমি যেমনটা ভেবেছিলাম ও আমার প্রতি কমিটেড থাকবে, সব কাজে আমাকে সে নিচ্ছে না। ও আমাকে বলেছিল ও মানে এইভাবে লাইফটা লিড করবে, বাট সে লিড করছে না। দেখা যাচ্ছে সে কেরিয়ার বা সে তার অন্য লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত। আমাকে বলেছিল সে কেরিয়ার নিয়ে থাকবে, কিন্তু আমি এতটা বুঝিনি এতটা সে কেরিয়ার ওরিয়েন্টেড হবে। তার মানে এটা সে বলার তারপরেও কিন্তু পরবর্তীতে কমিটমেন্টের জায়গাটা নড়ে যায়, তখন সে রেড ফ্ল্যাগ হয়ে চলে আসে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় হাজবেন্ডরা ওয়াইফরা বলে যে আমি কি ভেবেছিলাম যে ও তো এভাবে, যেটা বলছে অনেক ভালো অনেক ভালো আমার কেয়ারিং করতে, এখন তো কেয়ারিং করে না, আমার তো কেয়ারই নেয় না। আমার মানে ম্যারেজ ডে ভুলে যায়, আমাদের বার্থডে ভুলে যায়, আমার কাছে এগুলো খুব বেশি সিগনিফিকেন্ট, বাট ও তো ভুলেই যাচ্ছে। রেড ফ্ল্যাগ। ওকে, এরকম আরো বলতে গেলাম অনেক রেড ফ্ল্যাগ চলে আসবে। আর পরবর্তীতে যখন বিয়ে মানে আরো সময়টা পার হয়ে গেল, এই রেড ফ্ল্যাগ নেই মোটামুটি চলছে, বা হয়তো রেড ফ্ল্যাগ নেই, পরবর্তী বিয়ের পরে আরো 4 ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, আরো অনেক রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে। আমার ওয়াইফ তো সেই রকম সুন্দরী না যেমনটা দেখেছিলাম, এখন তো চেহারা কেমন যুবতপু হয়ে গেছে, বা তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে, যেটা আলোচনা আসছিল যে হুট করে পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। পার্সোনালিটি বাস্তবতার কারণে চেঞ্জ হতে পারে, বা নানান টাইপের সার্কামস্টেন্স সঙ্গ দেশেও পার্সোনালিটি চেঞ্জ হতে পারে, এবং নিজেদের রেসপন্সিবিলিটি থাকতে পারে চেঞ্জ হওয়ার ক্ষেত্রে, বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি। কিন্তু ফিল করছে যে না, ও তার আগের মতো নয়, কারণটা দেখছি না, আমরা বিয়ে আচরণটা শুধু দেখছি। রেড ফ্ল্যাগ। এখানে কমিউনিকেশনের একটা বড় প্রবলেম দেখি আমরা, যে হচ্ছে না ওকে বলে তো বোঝে না, এই যে একটা অভিমান করে থাকে যে না বলে লাভ নেই, আস্তে আস্তে না তারা কমিউনিকেশনই বন্ধ করে দেয়, কথা বলে না, একদম রুমমেটের মতো থাকে। খাওয়া দাওয়া একদম বেসিক নিডটা হয়তো বা একসাথে হয়, বাকি জাস্ট রুমমেটের মধ্যে, কথা বললে কথা শোনে না। বলছি তো অনেক বলছি, আমি অনেক বলে ফেড আপ হয়ে গেছে। তারা আসলে বেসিক্যালি না বিয়েটাকে ভেবেছে এটা বিল্ডিং করে ফেলেছি, টেক কেয়ার করার দরকার নেই। বাট বিয়েটাকে আসলে বিল্ডিং কি মনে হয়? বিয়েটা হচ্ছে একটা ছোট চারা গাছ রোপণ করেছি, সেই বিয়ে যখন কবুল বললাম, বা বিয়ে যখন আমি 7 পাকে বাধা পড়লাম, তখন বিয়ে আমি সেই চারা গাছটা রোপণ করেছি। এখন যত্ন যদি নিতে পারি তবে চারা গাছটা ফুলে ফেপে উঠবে, না হলে তো অবশ্যই
আপু আপনি যখন এখন বললেন যে বিয়েটা চারা গাছ, তখনই মনে হলো যে আসলে এই যে মানে এই সম্পর্কগুলোকে, এই যে মানুষ যে এরকম কিছুদিন পরে ধরেন 2 বছর থেকে 10 বছর, বা আমি দেখি যে বেশিরভাগ এটা 2 বছর পর থেকে শুরু হয়, 2 বছরের আগেও শুরু হয়, আমরা অনেক কেস পাই যে 2-3 মাসেও শুরু হচ্ছে, ভ্যারি করে পার্সন টু পার্সন। 3 মাস আমার কাছে এসেছে, 3 মাস না, আমি বুঝতে পারলাম তো চিনলাই তো না, এর মধ্যে রেড ফ্ল্যাগে বিয়ে ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে। এত ইমপ্যাশন হয়ে গেছে আমাদের বর্তমান জেনারেশন, বর্তমান জেনারেশন বলবো না, অনেকেই, কারণ জেনারেশন ইমপ্যাশন না, অনেক সময় আমাদের মানে জেনারেশনের থেকে বড় কথা পার্সন আমাদের বর্তমানে এত ইমপ্যাশন যে তারা কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করতে চায় না। কম্প্রোমাইজ স্যাক্রিফাইস গুলো তো নাই। আচ্ছা, তারপর আমরা মেন্টাল হেলথ নিয়ে তো আমরা মোটামুটি এখন একটু সচেতন, মোটামুটি আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ট্রমা, এই টপিক গুলো এখন মোটামুটি সবাই বোঝে, বাচ্চারাও জানে। কিন্তু আমরা দেখি যে এইগুলো নিয়ে সচেতন, বাট এইগুলোর হয়তো বা কস্টটাই আছে রিলেশনশিপে। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু পাই যে আমাদের এই কারণটাই, ডিপ্রেশনের কারণটাই দেখা যাচ্ছে রিলেশনশিপ, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক হচ্ছে কারণটা দেখি রিলেশনশিপে। এই যে রিলেশনশিপ হেলদি করা নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, আমার ডিপ্রেশন হচ্ছে, আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, এটার জন্য আসছে। আমার হাজবেন্ডের অনেক বেশি ডিপ্রেশন, অনেক বেশি অ্যাঙ্গার, আমার ওয়াইফ অনেক বেশি ডিপ্রেসড, তার সারাদিন ইলনেসের প্রবলেম, এই প্রবলেম ওই প্রবলেম, ভাল লাগে না, ঘ্যান ঘ্যান করে। হয়তো প্রবলেম নিয়ে আসলো আমার কাছে, আসলো হচ্ছে ওয়াইফের বা হাজবেন্ডের। একটা সেশন যেতে না যেতে বুঝতে পারলাম এখানে হাজবেন্ড ওয়াইফ বলে কিছু না, মেইন হচ্ছে তাদের রিলেশনশিপেই তাদের প্রবলেম, যে কারণে তাদের বাকি কিছু তৈরি হয়েছে। যেটা হচ্ছে যে যখন ওই যদি আমি রমণীর গুণ ভাবি, তাই তো আমি স্ট্রেস হবই, তাই না? সো এই ইস্যুগুলো চলে আসে যখন ভাবে যে না এরকম ব্যাপার না, এটা আসলে তার সাইকোপ্যাথ তৈরি হচ্ছে, আমার এখানে তাকে ঠিক করতে হবে। ঠিক তো আসলে বেসিক্যালি আমাদেরকে ঠিক হতে হবে, আমাদের কনজুগাল লাইফটাকে, আমাদের ম্যারিটাল লাইফটাকে ঠিক করতে হবে। তখন দেখা যায় আমরা ইন্ডিভিজুয়াল সেশন হয়তো 1-2টা দিলাম, তারপর থেকে আমরা মানে পার্টনারকেও ডাকছি। হ্যাঁ, এটা অবশ্যই কাপল হচ্ছে না, বাট আমরা পার্টনারকেও ডাকছি, কারণ পার্টনারের কাছে হেল্পটা নিতে হচ্ছে। তাহলে তো আমি আমার ক্লায়েন্টকে, শুধুমাত্র ক্লায়েন্টকে আমি যদি মানে করি তাও তো হবে না। সব পার্টনারকে এখানে তার রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপারে আমার তাদেরকে মানে কাউন্সিলিং করা হয় সেই ক্ষেত্রগুলোতে। জি আপু, এক্ষেত্রে হচ্ছে সম্পর্ক মানে সুস্থ রাখার জন্য আপনি যদি বেসিক কিছু পয়েন্ট বলেন যে এই কয়টা করতেই হবে, যে আপনি যে চারা গাছের কথা বলেন, তখন আমার মাথায় আসলো যে চারা গাছের মতো সম্পর্ক আসলে নার্চার করার জন্য আমাদের কি কি করা উচিত বলে আপনি মনে করেন, একদম বেসিক পয়েন্টগুলো যদি আমরা বলি, তাহলে দেখা যায় কিরকম আমাদের একে অপরের প্রতি, প্রথম কথা নেগেটিভ রেসিপ্রোসিটি কম করতে হবে। নেগেটিভ রেসিপ্রোসিটি মানে কিরকম, তুমি ওটা করেছো বলে আমি এটা করেছি। খুব তো তুমি আমার বাবার বাড়ির কথা বলো, তোমার বাবার বাড়ি কি? তার মানে হচ্ছে নেগেটিভ কথা, মানে নেগেটিভ কমেন্টগুলো করা, যেটাকে আমরা অনেক সময় বলি ফিডব্যাক দিচ্ছি। আমি তো ওকে আসলে ক্রিটিসাইজ করি, ফিডব্যাক দিয়েছি, কিন্তু আদতে কি আমরা জানি ফিডব্যাক দেওয়ার ওয়েটা কি? আমার এমন ক্লায়েন্ট আসে বলে আমি তো ওকে আসলে ফিডব্যাক দিয়েছি, আমি ওকে ক্রিটিসাইজ করেছি, আমি ওকে কিছু ছোট করে বলেছি, তো বলিনি, আমি ফিডব্যাক দিয়েছি। ফিডব্যাকের ধরনটা কিরকম, তুমি তো কিছুই পারো না, তুমি নিজেকে ডেভেলপ করতে পারো না, তুমি কিছু পারো না। আসলে ফিডব্যাক দেওয়ার ধরনটা আসলে কেমন হওয়া দরকার? ফিডব্যাক হচ্ছে সেইটাই যেখানে আমি তার পজিটিভটাকে আগে প্রথমত ইউজ করলাম, যে হ্যাঁ তুমি তো এই ব্যাপারটা ভাবছো, হ্যাঁ ব্যাপারটা অনেক ভালো, তবে আই থিঙ্ক এই ব্যাপারে এই পার্সপেক্টিভগুলো আছে, তুমি যদি পারো পুরোটা ভেবে আরেকবার দেখো জিনিসটা করা যায় কিনা। এটা হচ্ছে ফিডব্যাক। তার মানে আমি তাকে পজিটিভটা, তার যেটা যে বলছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম, বাট পরবর্তীর সাথে আমি বললাম যে এই জিনিসটাও হতে পারে, আমার মনে হয় তুমি একটু লক্ষ্য করে দেখো জিনিসটা কেমন। আমি এটা না বলে যদি বলি তুমি ডিসিশনটা ভুল নিচ্ছ, তোমার ডিসিশন ঠিক না, কি সব ডিসিশন নাও, এটা কিন্তু ফিডব্যাক না, এটা ক্রিটিসাইজ করা, নেগেটিভ কথা বলা। সো ফিডব্যাক, নেগেটিভ রেসিপ্রোসিটি যত কম হবে তত কিন্তু সম্পর্কটা ভালো হবে। আবার একটা হচ্ছে যে বিহেভিয়ার এক্সচেঞ্জ, রমণীর গুণ না, এখানে দুইজনের গুণ। যে আমি যখন কোনো কাজ করছি, আমার ওয়াইফ হয়তো কোনো রান্না বান্না করছে, আমি তাকে বলি তুমি তো খুব রাশনের মধ্যে আছো, দাও আমি একটু সবজিটা কেটে দিই। বা সে হয়তো যখন জব করছে, তখন ফাইলটা দাও আমি তোমার এটা করে দিই, তোমার কোনকে কি ঢুকাতে হবে তোমাকে ঢুকে দিই, তুমি চলে যাও তাহলে অফিসে। সেম ওয়েতে ওয়াইফ ও হাজবেন্ডকে করছে, তার বিভিন্ন বিহেভিয়ারগুলো তার এক্সচেঞ্জ করছে, একে অপরের সাথে মিলিয়ে করছে, ইমোশনাল এক্সচেঞ্জ। আমার হাজবেন্ড খুব ফ্রাস্ট্রেটেড, হয়তো অফিস থেকে আসলে সে খুবই ফ্রাস্ট্রেটেড, এখন সে এসে বলতে চাচ্ছে জানো আজকে আমার দিনটা কেমন গেছে। আমি ওয়াইফ কি করলাম, বাদ দাও তো তোমার এসব কথাবার্তা, ভালো লাগে না, অফিসের কাজ অফিসে রেখে আসবে, এখানে এসে বলবা কেন? তাহলে সে হাজবেন্ডকে ওয়াইফের সাপোর্টটা পেলো? সেখানে তা অবশ্যই পার্টনারের উচিত সেই ইমোশনটাকে অ্যাড্রেস করে সেটাকে তাকে সেই সময়টা দেওয়া, তাকে সুযোগটা দেওয়া, যেন সে তার ইমোশনটা এক্সপ্রেস করতে পারে এবং সেই অনুযায়ী সে যেন তাকে ইম্প্যাথেটিক হয়ে তাকে সাপোর্টটা দেয়।
আবার অনেক সময় হয় না যে আমিও কিছু বলতে চাচ্ছি, পার্টনারও কিছু ইস্যু আছে, পার্টনার এসে বলছে আমার যেন আজকে ওরকম অবস্থা, হয়তো বা ওয়াইফের মধ্যে কোনো একটা অন্য একটা অপোজিট কোনো ইমোশন আছে, তোমারটা বাদ, আমারটা বলি, তাই না? যে আসলে ইমোশনালি বেশি মানে ইমোশনালি ওই ব্যাপারটাতে বেশি অ্যারাউজড হয়ে আছে, তার ইমোশনটাকে শুনি, দেন আমি আমার ইমোশনটা বলি, তার ইমোশন এক্সচেঞ্জটা হলো। ওকে, এরপরে আসছে যে একটা কোয়ালিটি টাইম একে অপরকে দেওয়া। চারা গাছ আমি লাগিয়ে রেখেছি, তার টাইম দেওয়া দরকার নেই, আমার তো ওয়াইফ তো আছে, আমার হাজবেন্ড তো আছে, মানে অনেকটা রুমমেটের মতো, যেটা বলছিল রুমমেটের মতো আছে তো, কিন্তু না, সে যে আছে, আমি কি তার সাথে আছি? তার মানে কোয়ালিটি টাইমকে আমি দিচ্ছি তাকে। কোয়ালিটি টাইম দিলে তো বুঝতে পারবো তার লাইফে কি হচ্ছে, আমার লাইফে কি ঘটছে। আবার অনেক সময় থাকে না যে আমরা অনেক প্রশ্ন আছে আমাদের, অনেক হাজব্যান্ড দুজনই লাইফ নিয়ে ব্যস্ত, সারাদিন শেষে তারা হয়তো আলোচনা করতে বসছে বা বলছে যে এরকম একটা ঝামেলা আছে, এরকম ঘটেছে, আমরা টাইম দেখছি না, হয়তো বা হাজব্যান্ড খুব ব্যস্ত একটা সময়ে, হয়তো মিটিং আছে, আমি তাকে ফোন দিলাম, এরকম ক্লায়েন্টরা কিন্তু বলে যে আমি খুব মিটিংয়ে আছি, ওই সময় আমার ওয়াইফ ফোন দিয়ে বলছে তুমি এখনই আসো, আমার না এইরকম লাগছে, তুমি চলে আসো, বা ওরা এটা ঝগড়া করেছে আমার সাথে, যেটা বলেছে আমি এটা মানতে পারি, তুমি চলে আসো। তো এই যে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে রিলেশনশিপে, সেটা হতে পারে এক্সটার্নাল রিসোর্সের কারণে, হতে পারে নিজের কোনো রিসোর্সের কারণ, তাদের নিজেদের কোনো কারণে। আমি যখন তখন সেই প্রবলেমটা নিয়ে ডিসকাশন শুরু করলাম, সেটা নিয়ে আমি পেঁচানো শুরু করলাম। আমার কিছুদিন আগে ক্লায়েন্ট এসে বলে ওর সাথে কথা বলতে গেলে সে যে কোনো প্রবলেম, তুমি অমুক দিন ওটা করেছিলে বা এটা হয়েছিল, তুমি ওটা সলভ করোনি, পুরান কথা টেনে আনছে, তাহলে বা পুরাতন দিনেরটাও আনছে। আবার অনেক সময় দেখা যায় ডেইলি লাইফের কথাগুলো যখন তারা শেয়ার করছে, প্রবলেমগুলো যে কোনো সময় শেয়ার করছে, তো আমাদের সাজেশন থাকে যে হ্যাঁ আমরা অবশ্যই আমরা শেয়ার করবো, আমাদের পার্টনার আমাদের কাছে সবচেয়ে কাছের মানুষ, শেয়ার করবো। শেয়ার করার জন্য আমরা একটা সময় নিতে পারি, যে সময়টা আমরা শেয়ার করবো, সময়টা অন্য কোনো কিছুতে আমি ইনভলভ থাকবো না থাকবে মোবাইল, না থাকবে বাচ্চার কাছে কোনো সমস্যা, আমি শুধুমাত্র আমার প্রবলেমটা আমরা আলোচনা করছি, এবং আলোচনা করছি তাও শর্ট ফর্মে না। নিজেদের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আমি সে শর্ট ফর্মে আলোচনা করছি না, আমি ন্যারেট করছি, তোমার এই ব্যাপারটা আমার কাছে এমন লেগেছে, আমি তোমার ব্যাপারটাতে এইভাবে দেখছি, তুমি কি করতে পারো। মানে মোট কথা হচ্ছে জিনিসটাকে আমি যেটা তার সাথে ডিল করতে, যে প্রবলেমটা তারা আমার হয়েছে সেটাকে আমি যে এক্সপ্রেস করব, তুমি এমনটা তাই বলে এমনটা তা না, তুমি এই করেছো, এটা হয়েছে, ওটা হয়েছে, দেন এটা হয়েছে, ন্যারেটিভ ফর্মে ডিসকাশন করা উইদাউট ব্লেমিং। ইয়েস, ডিফিকাল্ট বাট চেষ্টা তো করতে পারি। ইয়েস আপু খুবই সুন্দর বলেছেন অনেক। আমি এর সাথে আরেকটু জাস্ট হচ্ছে রিলেশনশিপ বেসিক যদি আমার তরফ থেকে বলি, আপনারটা খুবই ভালো লাগছে। বেসিক রিলেশনশিপ স্ট্রং করার জন্য আমার মনে হয় আমি 5টা পয়েন্ট বলতে চাই। রিলেশনশিপ স্ট্রং হবে 5টা পয়েন্টে। একটা হচ্ছে লাভ অ্যান্ড রেসপেক্ট। এটা বলি এই জন্য যে লাভ আসলে মেয়েদের ফার্স্ট ডিমান্ড, রেসপেক্ট আসলে ছেলেদের ফার্স্ট ডিমান্ড। আর ছেলেদের ফার্স্ট প্রায়োরিটি, ছেলেরা আসলে লাভ রাখে, মানে রেসপেক্ট রাখে, দেন ওরা লাভে রাখে, কারণ ছেলেরা রেসপেক্টকে কম্প্রোমাইজ করতে চায় না, কিন্তু আর মেয়েরা আবার লাভ, ওদের সবার আগে কেয়ার চাই, লাভ চাই। সেকেন্ড হচ্ছে ফরগিভনেসটা ভীষণ দরকার, কারণ আসলে আমরা সবাই মানুষ, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। আমরা আজকে কথা দিলাম, কালকে আমি ভুল করবো, আমার পার্টনার কালকে কথা দিল, আজকে ভুল করলো, এটাই স্বাভাবিক, ইউ হ্যাভ টু ফরগিভ, সেটাই। দেন কম্প্যাশনেট। আজকে রাত পর্যন্ত, গতকাল রাতে আমার খুব মারামারি হলো তার সাথে, রাগারাগি ঝগড়াঝড়ি যা হওয়া দরকার সব হলো, সকালবেলা আমার পার্টনার বিপদে পড়লো, আমাকেই কিন্তু তার আগে যেতে হবে। কোনো মানে এখানে কম্প্যাশনেট এই লেভেলের কম্প্যাশনেট হইতে হবে, শুধু এমপ্যাথি দিয়েও হবে না। আচ্ছা, তার 4th নাম্বার আমি একটু বলি, সেটা হচ্ছে যে অ্যাপ্লাইং লাভ ল্যাঙ্গুয়েজ। আপনি একটু বললেন, হ্যাঁ এটা পয়েন্টটা বাদ ছিল, লাভ ল্যাঙ্গুয়েজ যে আপনি আলাদা করে বললেন। লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, অ্যাক্টস অফ সার্ভিস, কোয়ালিটি টাইম, টুগেদারনেস, তারপর ফিজিক্যাল টাচ, সবকিছু মিলে লাভ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে এবং সেই অনুযায়ী রেসপন্সটা করা। ইয়েস, লাভ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করে সেই অনুযায়ী রেসপন্স করা। লাভ ল্যাঙ্গুয়েজ আমি যেরকম বলি যে জাস্ট চারা গাছে পানি দেওয়ার মতো। আমাকে প্রতিদিন মানে একটা সম্পর্ক নিয়ে এসে টেকেন ফর গ্রান্টেড না মনে করে, সম্পর্ক হচ্ছে একটা চারা গাছ, প্রতিদিন আমাকে একটু পানি দিতেই হবে। সেটা আমার অনেকেই বলে যে আমার ইচ্ছা করে না, বাট আমার কথা ইচ্ছা করুক না করুক, আমার যদি গাছ থেকে আমাকে পানি দিতে হয়, দ্যাটস ওয়াই আমাকে দিতে হবে।
সেটাই। আচ্ছা, আর একটা বলি আপু, সেটা হচ্ছে যে 5 নাম্বার পয়েন্ট আমি খুব বুঝি যে এটা স্ট্রেসফুল সিচুয়েশনটা বোঝা। আমার পার্টনার কোন সময় আসলে স্ট্রেস থাকে, আমি যে কমিউনিকেট করব, আমি যে কথা বলবো, কথা বলার আসলে টাইমিংটা যেন ঠিক থাকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন তখন বলে ফেলি। জি আপু, শোনার মতো মরিসে নাই। হ্যাঁ, আমি যেমন একটু যদি ক্যাটাগরাইজ করে বলি যে ইন জেনারেল যারা হচ্ছে ওয়ার্কিং, যদি উইমেন মেন দুজনই হয়, মানে হাজবেন্ড ওয়াইফ দুজনই ওয়ার্কিং, সেক্ষেত্রে আমি একটু বলি যে ওয়ার্ক স্টেশনে যাওয়ার সময় এবং আসার পরপরই এই দুইটা টাইম স্ট্রেসফুল। এবং আরেকটা হচ্ছে যে নর্মাল আমরা সবাই জানি যে পেটে ক্ষুধা থাকলে স্ট্রেস থাকে, তখন কথা নিতে ইচ্ছা করে না। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে যদি নন ওয়ার্কিং হয়, সে কি বাসায় কিছু করে না, সে তারও স্ট্রেসফুল টাইম আছে। যে নন ওয়ার্কিং উইমেনদের ক্ষেত্রে স্পেশালি মিল দেওয়ার আগে যে তারা কি রান্না করবে, কি সার্ভ করবে, এটা একটা তাদের স্ট্রেসফুল টাইম। ইভেন কোনো গেস্ট আসলে তার একটা স্ট্রেস যায়। ইভেন বাচ্চা পড়া করানোর সময় তারও কিন্তু একটা স্ট্রেস টাইম যায়। সো আমি যদি ওয়ার্কিং ওয়াইফের সাথে কথা বলি, সেক্ষেত্রে আমি একটু এভাবে দুজনেরই সেম হয় প্রায়, তারপরেও আছে যে পার্টনার টু পার্টনার ভ্যারি করে। আমাকে জানতে হবে যে আমার পার্টনার আসলে কোন সময় কুল থাকে, কোন সময় সে আমাকে নিতে পারবে বা লিসেন করতে পারবে। সাপোজ যে আমি বুঝছি যে তার স্ট্রেসফুল সময় সে খুব মানে বার্গেনিং করছে, সে সময় যেন আমি বুঝি যে ওর স্ট্রেসফুল সময় বলেই ও আমাকে আসলে এভাবে আর্গুমেন্ট করছে, আমি যেন অ্যাক্টিভ লিসেন করি। বোঝাটা, ইয়েস, আমি যেন সাইলেন্টলি অ্যাক্টিভ লিসেন করি। ইয়েস, তার ইমোশনটা বুঝে সে ওই যে রেসপন্সটা করা। ইয়েস আপু। আবার অনেক সময় থাকে না, ক্লায়েন্টরা বলে যে ও তোমাকে অনেক লাভ করে, আমি তোকে অনেক লাভ করি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। একজন পার্টনার বলছে যে না, ও আমাকে আসলে লাভ কিভাবে করে, লাভ তো করে না। এটা কনফিউশন থেকে যায়, লাভ করে বলছে বাট লাভ করে কিনা। তো অনেক সময় দেখা যায় আমরা বলে ফেলি যে লাভ শব্দটা অনেকে বায়বীয় বলে। আদৌ কি বায়বীয় এটা? লাভকে আমরা মেজার করতে পারি না? মেজার করতে পারি, কারণ সে কতটা তার প্রতি লয়াল, সে কতটা তার প্রতি রেসপন্সিবল, কতটা তার রেসপেক্ট আছে। আর রেসপেক্টের জায়গাটাতে আমার কাছে লাগে বোথ সাইডই খুবই দরকার, হাজব্যান্ড ওয়াইফ দুটোই দরকার। এবং মানে রেসপেক্টটা না থাকলে না সংসার জীবনটা যে একসাথে চালাচ্ছে এই ফিলিংটাই আসে না। এই সংসারের জীবনটা আমাদের দুজনের সমানভাবে আমরা রেসপন্সিবল। সো ফিলিংটার জন্য রেসপেক্টটা থাকা খুব খুব এসেনশিয়াল। রেসপন্সিবিলিটি, রেসপেক্ট। আর ব্যাপারটা কিরকম মজার, যদি লয়াল মানে যদি সে ট্রাস্ট থাকে তাহলে সে মানে ট্রাস্ট একটা ইস্যু, ট্রাস্ট যদি থাকে তাহলে সে রেসপেক্ট আছে, রেসপেক্ট আছে, তার রেসপন্সিবিলিটি থাকছে, এবং সবকিছু মিলিয়ে তার লাইফটা কিন্তু সুন্দর মতো লাভের ডেফিনেশন দিচ্ছে। ইয়েস আপু, থ্যাংক ইউ আপু, খুব সুন্দর ইনফরমেশন। আচ্ছা আপু, প্রায় এখন মানুষজন বলে যে সিচুয়েশনশিপ খুব কমন, সিচুয়েশনশিপ বা ফ্রেন্ডস উইথ বেনিফিট, এগুলোতেই তো আমার হয়ে যাচ্ছে, আমি কেন বিয়ে করব? বিয়ে তো আসলে খুব জটিল বিষয়, বিয়ে মানেই কমিটমেন্ট, বিয়ে মানে এত এত রেসপন্সিবিলিটিস, বিয়ে মানেই হচ্ছে আমি আটকে গেলাম আর কি। বিয়ে কেন করবে? কি মনে হয় আপনার তরফ থেকে একটা উত্তর, যে আপনার প্রফেশনাল ভিউ। বিয়ে কেন করবে? আর সিচুয়েশনশিপের কথা বলছে, তাই না? তাহলে এই সিচুয়েশনগুলোর সাথে তারা কি রেগুলারলি ফ্লাকচুয়েট করবে, তার ফ্রিকোয়েন্সি তারা চেঞ্জ করবে, বারবার চেঞ্জ করবে? তাহলে আসলে এই যে চাওয়াটা, অ্যাটিটিউডটা যে বিয়েটা একটা সিচুয়েশনের ব্যাপার, বা বিয়ে আমি করবো, কেন করব, এই চিন্তাটার মধ্যে দেখা যাচ্ছে একটু গলদ আছে। কারণ আমাদের অনেক পার্সোনালিটির প্রবলেমগুলোর মধ্যে কিন্তু রিলেশনশিপ, ফ্রিকোয়েন্ট রিলেশনশিপ চেঞ্জ, এগুলো থেকে যায়। আর বিয়ে কেন করবো, তার মানে এখানেও একটা হয় তার পার্সোনালিটিতে কোনো ইস্যু আছে, নয়তো বা তার ভিতরে কিছু ট্রমা সে দেখেছে, যেখানে তার বিয়েটাকে সে নেগেটিভলি দেখছে। সো সে যেগুলো নেগেটিভ, তারা বিয়ে রেসপন্সে নিচ্ছি না, কারণ নেগেটিভ জিনিসটা সে ভয় পাচ্ছে। জি আপু, আরো বলে যে হচ্ছে আমার তো কাউকে লাগবে না। সাপোজ যে আমি হচ্ছে ফুড পান্ডায় অর্ডার দিলে খাবার চলে আসছে, কোথাও যাওয়ার জন্য মানে উবার কল করলে গাড়ি চলে আসছে, গুগল ম্যাপে সার্চ দিলে আমি সিচুয়েশনে চলে যেতে, একদম অন দ্য স্পটে চলে যেতে পারছি। আমার তো কাউকে বলাও মানে ইভেন বলাও লাগে না যে কোথায় যাব। আমরা তো আগে তাও হচ্ছে একটু জিজ্ঞেস করতাম, ভাইয়া ওই রাস্তা কোথায়, এখন সেটাও লাগছে না। আমি কেন একটা মানুষকে প্রশ্ন করি যে তাহলে তুমি রিলেশনশিপে আছো কেন? রিলেশনশিপ বিয়েতে নাই, বা রিলেশনশিপ আছো কেন? রিলেশনশিপে তো আমি ইচ্ছা মতো যাইতে পারি, ইচ্ছা মতো তার কাছে মানে তার সাথে টাইম পাস করতে পারি, বাট আমি যখন মানে বিয়েতে আসবো তখন তো আমাকে মানে রেগুলার বেসিসে রেসপন্সিবিলিটি নিতে হবে, তার সবকিছুর খোঁজ রাখতে হবে। এই রেসপন্সিবিলিটি আমি মানে যেতে চাই না। তার মানে সে ভয় পাচ্ছে, তার মানে সে স্ট্রেস, বিয়েটা নিয়ে তার ভিতরে একটা ফিলোসফি আছে, ফিলোসফিটা হচ্ছে বিয়ে একটা প্রবলেম। সো সেটা ভাবতে পারে, কারণ ন্যাচারালি এটা ভাবতে গেলে আমরা তো ভাবছি না, তাহলে সে ভাবছে সে সবকিছু নর্মালি তার সবকিছু চলছে, সে ফুড পান্ডা খাবার করতে পারছে, বাড়ি উবার কল করতে পারছে, রিলেশনশিপও আছে, কিন্তু রিলেশনশিপটা সে ফ্লাকচুয়েট করছে। একটা সময় সে আসলে লোনলি হবে। হ্যাঁ, সে তো লোনলি হবে, কার্স
সেটাই কারণ এবং সেখানেই যখন সবকিছু পরে সে ভাবছে যে আমার বিয়ের প্রয়োজন নাই আমাদের কোশ্চেন সেখান থেকে কেন প্রয়োজন নাই, সে বিয়েটাকে সে কি ভাবছে, তার ডোমেইনটা সে কিভাবে সে বিয়ের ডোমেইনটা সে ডিফাইন করছে নিজের কাছে, তার ডেফিনেশনটা কি বিয়ে। সো ডেফিনেশনের মধ্যে কোথাও যদি কোনো ফল্টি কিছু থাকে সেটাকে আমরা ডিল করতে পারি, যদি কোনো ফল্টি কোনো কিছু না থাকে দেন তাকে বলতে পারি যে তুমি আসলে পরবর্তীতে কিভাবে লাইফটা লিড করবে। এখন তোমার বন্ধু আছে, তুমি এখন ইয়াং আছো, তোমার মানে জব আছে, তোমার অনেক বন্ধু আছে, বাট যখন তোমার বন্ধুরা তারা তোমার মতো নাও ভাবতে পারে, তারা তো বিয়ের সাথে সংসার করছে, তখন তাদেরকে তুমি ফোন দিলে কি পাবে? বা যে যার সাথে রিলেশনশিপে আছো বা এরকম যার সাথে আছো তাদের কি পাবে? হ্যাঁ, ফুটপাতে খাবার পাবে, কোনো নতুন নতুন পেজ আসবে, কিন্তু সেটা কি তোমার লাইফটাকে কমপ্লিট করবে, তোমার ডেটাকে কি কমপ্লিট ফিলিং দিবে? সো তখন আমরা সেই কাজটা করতে পারি। আচ্ছা আপু, প্রায় নিউ জেনারেশনের মানুষজন বলে যে হাই ভ্যালুড ম্যান লাগবে বা হাই ভ্যালুড উইম্যান লাগবে, সেক্ষেত্রে একটু যদি আপনি ছোট্ট করে হাই ভ্যালুড ম্যান আর উইম্যান পার্সোনালিটির একটু ক্রাইটেরিয়া বলতেন। আসলে হাই ভ্যালুড মানে তারা আসলে কি কোন কোন পয়েন্টগুলোকে ভ্যালু দিচ্ছে সেটাকে জানতে হবে। কোন কোন হাই ভ্যালুড মানে সে কি বোঝাচ্ছে? হাই ভ্যালুড মানে হচ্ছে তার চোখে যে ড্রিমি যে একজন পার্সন থাকবে, ছেলে হলে মানে মেয়ে হলে ছেলে বোঝায়, এরকম একটা হাই ভ্যালুড, আমাকে একটা হাই ভ্যালুড ম্যান দিবেন, মানে এরকম মানুষের সাথে বিয়ে করতে চাই। হাই ভ্যালুড মানে তার ক্রাইটেরিয়া হলো কি, তার মানে এক একজনের কাছে মানে আমি কাকে ভ্যালু দিচ্ছি, কোন পয়েন্টগুলো ভ্যালুড, কারণ আমাকে বলে আমার ভ্যালুড অন্যরকম আসবে, তোমাকে বলে তোমার ভ্যালু। এখন যারা প্রশ্ন করছে হাই ভ্যালুড, প্রথমত কোশ্চেনটা হচ্ছে তারা কোন পয়েন্টগুলোকে তারা বেশি ভ্যালু দিচ্ছে, সেটা কি জানা দরকার যে হাই ভ্যালুড মানে তার সে কাকে বোঝাচ্ছে। এখন সে যে যদি সে এক্সটার্নাল দিকগুলোকে বলে যে অ্যাট্রাকটিভ লুকিং হতে হবে, একটা ভালো জব থাকতে হবে, বা আমার বিদেশে আমাকে মাসে মাসে কিছুদিন পর নিয়ে ঘোরাতে নিয়ে যাবে, এরকম লাগবে, ঠিক আছে। আবার যদি ফিমেলদের ক্ষেত্রে, আমার মেলদের ক্ষেত্রে আমার ওয়াইফ হতে হবে অনেক বেশি অ্যাট্রাকটিভ, আমাদের নায়িকাদের মতন, নায়িকা ঐশ্বরিয়া নায়িকাদের মতো লাগবে, এরকম লাগবে, আমাদের সুন্দরী লাগবে। তাহলে তাদেরকে প্রথমে হচ্ছে যে তারা যদি এটাকে তারা ফিল করে যে এটা হাই ভ্যালুটাই আমার মেইন ফ্যাক্টর বিয়ে করার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে রিথিঙ্ক করতে হেল্প করা যে হ্যাঁ হ্যাঁ যেটা ভাবছেন, হ্যাঁ এটা অবশ্যই আপনার কাছে অনেক বেশি ভ্যালুড, বাট যাকে আপনি বিয়ে করছেন, যার সাথে আপনি বিয়ে করতে চান, তার সাথে লাইফ লিড করবেন, তো সেক্ষেত্রে তার পার্সোনালিটির ধরনটা কি, সে কি আপনার সাথে কমফোর্টেবল হবে কিনা, আপনার সাথে কমফোর্টেবল হবেনি কিনা, দ্যাটস মিন তার লাইফের ফিলোসফিগুলো কি, সে কিভাবে লাইফটাকে দেখে, কেমিস্ট্রি নাকি কম্প্যাটিবিলিটি, হ্যাঁ হ্যাঁ কোনটা ফোকাস, কোনটা সেটাই কোনটা সে ফোকাস করছে, সেক্ষেত্রে সেটা চিন্তা করে সে তার পার্সোনালিটি চুজ করার, পার্সোনালিটি ম্যাচ করার চেষ্টা করুক। কারণটা হচ্ছে যে আমার চেহারা আজ আছে কাল থাকবে না, জব আজকে কালকে থাকবে না। এখন সেটাই যদি আমার হাই ভ্যালুডের মেইন ফ্যাক্টর হয়, তাহলে তো কিছুদিন পরে যখন থাকবে না তখন তো তাকে আমার ভালো লাগবে না, আমি এক্সট্রা ম্যাটারে চলে যাবো, তখন আমি তার ওয়াইফকে আমি ডিভোর্স দিব, অনেক কিছু মানে এই ব্যাপারটা তখন আমার আর মেরিটাল লাইফটাকে লিড করতে ইচ্ছা করবে না। বা যে পার্সোনালিটি বা যেটা আমাদের সাইকোলজিক্যাল পয়েন্ট থেকে আসে, তার পার্সোনালিটি ম্যাচ করছে কিনা, তার লাইফের ড্রিমগুলো ম্যাচ করছে কিনা, তার লাইফের অন্যদিকে সে কীভাবে দেখছে, আমাদের কগনিটিভ সাইকোলজি ভাষায় বলে তার কগনিটিভ স্কিমাটা ম্যাচ করছে কিনা, যে আমি যেভাবে দেখছি লাইফটাকে সে সেই লাইফটাকে দেখছে কিনা, সে কম্প্যাটেবল কিনা। যদি সেটাকে সে হাইলাইট করে, সেটা যার ভ্যালুড পয়েন্ট হয়, তাহলে তার লাইফে কিন্তু এটা কখনই শেষ হচ্ছে না, আনলেস যদি তার লাইফে কোন রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম চেঞ্জেস আসে তার পার্সোনালিটির মধ্যে, যদিও এটা অনেক বেশি দেখা যায় না, তারপর চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে চেঞ্জটা কেন হচ্ছে সেটা কি নোটিস করে। কিন্তু কম্প্যাটেবল পার্টনারকে উনি ডে বাই ডে ওনার সাথে রেখে ওনার মতো করে আস্তে আস্তে মানে কেমিস্ট্রির মতো হয়ে যেতে পারে, কিন্তু একজন জাস্ট কেমিস্ট্রি ওয়ালা মানুষ কিন্তু কম্প্যাটেবল হওয়াটা খুব টাফ, সম্ভব না, কারণ সেটা তো একটা ফিক্সড অ্যাটিটিউড হচ্ছে, সো এই বিষয়গুলো তখন চলে আসে। ওকে আপু, ধন্যবাদ আপু। আর একটা বিষয় যে এখন প্রায়ই দেখা যায় যে অনেক মানুষের যে অতিরিক্ত পারফেক্ট ক্যারিয়ার ওরিয়েন্টেড, এই ক্যারিয়ার ছাড়া হবে না, আমি পিএইচডি হোল্ডার, আমার পিএইচডি হোল্ডারই লাগবে, অথবা আমার এই দেশে যাওয়া লাগবে, বা আমি এই দেশে পিএইচডি করতে চাই, ওর ওখানেই হতে হবে বা ওখানেই সেটেল হতে হবে, এরকম অতিরিক্ত হাই ভ্যালুড মানে উইমেন বা মেন খুঁজতে খুঁজতে অনেক সময় অনেকটা লেট হয়ে গেল, অথবা মনে করতেছে যে একটু আগে যেটা বললাম যে আমার কাউকে লাগবে না, আমি একাই ইনাফ, আমার কাউকে লাগবে না, আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ, আই ক্যান ডু এনিথিং ফর মি। তো তারপর অনেক পরে মনে হচ্ছে না একটা বিয়ে করার দরকার, এই করতে করতে দেখা যাচ্ছে 30-40 হয়ে যাচ্ছে বয়স, এই সময় এসে বলছে যে হচ্ছে বিয়ে করতে, মানে এখন আবার এসে তার ভয় লাগছে, আসলে
ভালোই তো আছি, আবার কি যাব কি না, বিভিন্ন রকমের ডিলেমায় ভোগে। এই লেট ম্যারেজ মানুষদের জন্য আপনি যদি একটু কিছু মানে উড বি লেট ম্যারেজ তাদের জন্য যদি কিছু পরামর্শ দিতেন। যারা লেট ম্যারেজ করছে তারা তো আসলে ভয় পারফেক্ট ম্যাচ হচ্ছে না, সো একটা হচ্ছে ভয়, মানে নানান ইস্যু থেকে তারা ভয় পাচ্ছে, সো তারা বিয়ে করেনি। আরেকটা হতে পারে কি পারফেক্ট মানুষটাকে এমন খুঁজে পাইনি। পারফেক্ট মানুষটা আসলে কে আমরা কি কেউ বলতে পারি? আমরা বলতে পারি আমার জন্য পারফেক্ট কে হতে পারে সেটা বলতে পারি। এখন যখন তারা অলরেডি লেট করে ফেলেছে, এখন তারা তাদের যে ক্রাইটেরিয়াগুলো আগে ছিল, যারা পারফেক্ট চয়েসের জন্য বিয়ে করতে পারেনি, তাদের ক্রাইটেরিয়াগুলো সেই আছে নাকি চেঞ্জ হয়েছে। যদি চেঞ্জ হয়, কারণ চেঞ্জ হওয়াটা স্বাভাবিক, কারণ বয়সের সাথে সাথে আমরা যে বলছিলাম যে বয়সে যে বিয়েটা হওয়ার দরকার বা যে সময় যা করা দরকার, সেই সময় চলে গেলে পরবর্তীতে কিন্তু সেই পারফেক্ট চয়েসটা সে আগের মতন করে পরবর্তীতে পায় না। তখন থেকে বিয়ে করতে গেলে কিছু না কিছু স্যাক্রিফাইস আগে যেটা ছিল তার মানে কম্পালসারি, তাকে কাট করতে হচ্ছে। সো কাট করে ওই সময় যে সময় সে বিয়ে করছে সেই সময়তে প্রাইম ডিমান্ড কি সে অনুযায়ী চুজ করা উচিত যে এখন আমার লাইফের পারফেক্ট পার্সনটাকে। আমি হয়তো এখন পিএইচডি হোল্ডার বা অনেক এজ হয়ে গেছে, আমি অনেক কিছু জানি, এখন আমি বিয়ে করলাম হচ্ছে খুব ছোট্ট কম বয়সী একটা মেয়েকে, সে অনেক সুন্দরী, সে তার ফ্যামিলি অনেক ভালো, সবকিছু ভালো, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা, কিন্তু আমার বয়স হয়ে গেছে অলরেডি 50। রিয়েলিস্টিক তাহলে তার লাইফের সাথে বা তার ওয়াইফের লাইফের সাথে তার লাইফ ফিলোসফি মিলবে? কারণ সে তো তার থেকে মিনিমাম কত বছরের ছোট হতে পারে, এক যুগে ছোট হতে পারে। এক যুগের মধ্যে লাইফে আমাদের প্রত্যেক অনেক চেঞ্জ চলে আসছে, ডেভেলপমেন্টে অনেক চেঞ্জ চলে আসছে। সো আমি যেভাবে 50 এজে ভাবতে পারি, চিন্তা করতে পারি, আমার যেমন ভাবে দেখেছি আমার লাইফটাকে, আমার ওয়াইফ তো সেটা ভাববে না। তো সেখানে কি পারফেক্ট হলো? অবশ্যই। সো সেখানেই আসলে লেট ম্যারেজের ক্ষেত্রে তার প্রেজেন্ট স্ট্যাটাস, প্রেজেন্ট তার এজে কাকে তার চুজ করা উচিত, যা তাকে কমফোর্টেবলি দিবে, সে অনুযায়ী তার পার্টনার চুজ করা উচিত। জি আপু, ধন্যবাদ। আপু, এক্ষেত্রে আবার অনেক সময় হয় ডিভোর্স। এখন তো ডিভোর্সের প্রচুর বাড়ছে, মানে একটু কিছু না কিছু মানে কম্প্যাটেবিলিটি বা একটু বেশি স্যাক্রিফাইস বা কোনো না কোনো কারণে হয়তো সে ডিভোর্স দিয়েছে, সেকেন্ড টাইম সে মানে রিলেশনশিপটা স্টার্ট করতে যাচ্ছে। এক্ষেত্রে অনেক ডিলেমায় ভোগে যে আমি হবে কিনা, এবং ট্রাস্ট ইস্যু আপু জানেন আমরা প্রচুর দেখি, এটা যে ট্রাস্ট আর কাউকেই করতে পারছে না, কিভাবে করবো। এই বিষয়ে যে সেকেন্ড ম্যারেজ যারা করতে চায় বা করতে পারবে কিনা, আদৌ তা সে আর ভালো লাইফ লিড করতে পারবে কিনা, সম্পর্ক তাকে কোনো ভালো মিনিং দিবে কিনা, এই বিষয়ে একটা। এটা যখন আসে না, যারা মনে করেন যারা বিয়ে করেছে, যাদের অলরেডি বিয়ে হয়েছে, তারা ডিভোর্স হয়েছে, তার মানে তারা লাইফের বিয়ের প্রসেসটার মধ্যে অলরেডি তারা গিয়ে তারা এসছে, এবং সেখান থেকে তারা পজিটিভ কোনো মেমোরি নিয়ে কিন্তু আসেনি, তারা নেগেটিভ মেমোরি নিয়ে এসছে। পরবর্তী সে বিয়ে করতে চাচ্ছে। এখন সেক্ষেত্রে সে যদি যাকে বিয়ে করছে সে যদি আনম্যারিড হয়, হ্যাঁ, তার সেক্ষেত্রে তখন তার কাছে লাগতে পারে যে আমার যে মানে যে ওয়াইফ, এখন যে আমার ওয়াইফ হতে পারে বা এখন যে আমার হাজবেন্ড হতে পারে, তার প্রতিটা বিহেভিয়ারকে আমি কিন্তু টানেল ভিশন করছি আমার এক্সের সাথে। কারণ আমি মেমোরি বায়াস দ্বারা কিন্তু তখন আমার হবুজনকে দেখছি। সো সেটা কিন্তু তার হবুজনকে মানে ডিফাইন করবে না, সেটা আলাদা একটা মানুষ। কিন্তু সমস্যা হয় কিরকম, যে আমরা যখন অনেক রিলেশনশিপের মধ্যে থাকি, যেমন আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে, আমার ফ্রেন্ডস আছে, প্রতি রিলেশনশিপ কিন্তু এক একটা ঘরের মতন। আমার সাথে আমার বাচ্চা যে সম্পর্ক, আমার সাথে আমার মায়ের তা কিন্তু সম্পর্ক না। আবার আমার সাথে আমার হাজবেন্ডের যেমন সম্পর্ক, আমার সাথে আমার ফ্রেন্ডদের সম্পর্ক না। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি সেকেন্ড ম্যারেজ করছি, তার মানে আমি আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড যে আমার এক্স ছিল, তার যে ঘরটা, সেই ঘরে কিন্তু আমি আরেকজন মানুষকে এখানে আনছি। সেটা খুবই ন্যাচারাল, সেটা হচ্ছে টানেল ভিশন করা বা মেমোরি বায়াস দিয়ে টানেল ভিশনটা করা। এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমি যে সেকেন্ড ম্যারেজটা করছি, যে ওয়াইফকে বা যে হাজবেন্ডকে করছি, সেই পার্সনটা আমার এক্স দুটো আলাদা মানুষ হতে পারে। তারা দুজনই একই ঘরের মধ্যে তাকে আমার স্থান দিতে হচ্ছে, মানে আমার মনের একই ঘরে একটা স্থান দিতে হচ্ছে, কিন্তু সেটা আলাদা মানুষ। এবং যাকে আমি পছন্দ করছি বিয়ে করার জন্য প্রেজেন্ট লাইফে, নিশ্চয়ই আমি সেই জিনিসগুলো তার দেখে তাকে পছন্দ করছি বিয়ে করার জন্য, যেমনটা আমি চাই। তাহলে কেন আমি আমার এক্সের সাথে মিলাচ্ছি? আমি মিলাবো, এটা ন্যাচারাল, বাট এই ব্যাপারে সচেতন থাকা যে আমি মিলাতে গেলেও মানুষটা কিন্তু আলাদা।
নিজেকে সেখানে রিমাইন্ডার মানে নিজেকে রিমাইন্ডার দেওয়া, অ্যাওয়ারনেসটা রাখা যে হতে পারে আমার মনে হচ্ছে যে আমার আগের ওয়াইফ আমার সাথে এখন বিহেভ করেছে, এর তো এই বিহেভটা করে তার মানে মনে হয় সেও এমনটা ভাবছে। মনে না হয়ে তাকে কোশ্চেন করি, তাকে প্রশ্ন করি, কারণ মাইন্ড রিডিং যে কোনো প্রবলেমের একটা অনেক বড় একটা কারণ। আর মাইন্ড রিডিং তো আমাদের আসলে ক্যাপাবিলিটি নাই, সংশ্লিষ্টিকতা ছাড়া কিন্তু কেউ কারো মাইন্ড রিড করতে পারে না। তো যে মানুষের সাথে আমি লাইফ লিড করতে চাচ্ছি, যে আমার সঙ্গে পাশে আছে, তার মাইন্ড রিড করে ফল্টি ওয়েতে যে খারাপ থাকা পর্যন্ত খারাপ থাকার দরকারটা কি, বরং তাকে তো আমি তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হচ্ছে, তৈরি হওয়ার আমার চেষ্টা করছি। সো আমি তাই কোশ্চেনটা করতে পারি, তুমি যে কথাটা বললা একটা মিনিংটা কি। যখন মিনিংটা যখন শুনলাম তখন দেখা গেল আমার আগের জন যা বলতো, যার ওই কথার মিনিংটা কি, আর এই জন যা বলছে তার মিন টোটালি ডিফারেন্ট। সো আমি শুধু কথাটা শুনে মাইন্ড রিড না করি, মেমোরি বায়াসনেস ইউজ না করি, আমি বরং তাকে তার মতন করে বোঝার চেষ্টা করি। এবং এটা সম্ভব, সুন্দরভাবেই সম্ভব, সেটাই। এবং এই ডিস্টরশন গুলো যে নেগেটিভ আমাদের মানে মানসিক যে ডিস্টরশন গুলো আছে আমাদের আসতেই পারে, মেন্টাল যে ডিস্টরশন গুলো থাকে আমাদের, যে নেগেটিভ ডিস্টরশন, সেই জিনিসগুলোকে আমরা যদি একটু জাস্ট অ্যাসাইড বাই করতে পারি, আমি নিজেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে পারি, আমার মনে আসতেই পারে, এটা অস্বাভাবিক না, এটা আসতেই পারে, আমি তো মানুষ, কিন্তু আমি যেন ওই কম্প্যারিজন বা কন্টেম্পট এইগুলো না করে আই স্টেটমেন্ট ইউজ করে জাস্ট কমিউনিকেশনটা করা, তাহলে নিজেদের উপর তো স্ট্রেস দেওয়ার কোনো কারণ নেই। কারণ আমার ইমোশনাল রিলেশনশিপ, আর যদি আমি সেকেন্ড ম্যারেজ করি তো সেই মানে আমার মনের যে ঘরটা আমার ওয়াইফের বা আমার হাজবেন্ডের যা, সেই ঘরে আমি একজনকে মানে ডিভোর্স হয়েছে তার সাথে আমি আরেকজনকে এখানে আনছি, এটা তো আমার আসবেই মাইন্ড রিডিং। আমার অবশ্যই আমার মেমোরি বাসেস কাজ করবে, বাট আমার অ্যাওয়ার থাকতে হবে যে আমি যা করছি তা ঠিক মতো। তারপরে দেখছি যে অনেক ক্লায়েন্টও আছে যে সেকেন্ড টাইমে তারা খুব হ্যাপি আছে, কারণ তারা ফার্স্ট টাইমে যে ট্রমাগুলো কাটিয়েছে তার থেকে সে একটা বড় এক্সপেরিয়েন্স নিয়েছে। সেই ভুলগুলো যদি একটু মানে কাটিয়ে উঠা যায়, তারা কিন্তু সেকেন্ডলি খুব সুন্দর হ্যাপি লাইফ লিড করে। এরকম প্রচুর উদাহরণ আছে। তার মানে আমি এটা না বলছি না যে ডিভোর্সকে প্রমোট করছি, ডেফিনেটলি না, বাট নরমালি সে একটা রিলেটিভ ভিতরে গেছে, তো এইজন্য তার পোস্ট ট্রমাটিক গ্রোথ হয়েছে, ইয়েস, সেজন্য সে হয়তো বা অনেক ভালোভাবে ডিল করছে। তার মানে সেকেন্ড ডিভোর্সি কাউকে বিয়ে করা যাবে না, এটাও একটা ভুল ট্যাবু আর কি সমাজের। এবং এক্ষেত্রে আপু পালকিতে কিন্তু আমরা সেকেন্ড ম্যারেজ বা লেট ম্যারেজ প্রচুর পাই, এবং এখানে যারা সেকেন্ড ম্যারেজ বা লেট ম্যারেজের কথা ভাবছেন, আপনারা উইলিংলি, আমরা ইগারলি ওয়েলকাম করবো, আপনারা পালকিতে একটু যোগাযোগ করতে পারেন। আমি করেছি অবশ্য, কারণ হচ্ছে যে তারা ভয় পাচ্ছিল যে আমি আসলে বিয়েটা করবো, কাকে করবো, কেমন করবো। সেক্ষেত্রে অবশ্যই একটা বড় প্ল্যাটফর্ম পালকি, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, সেখানে আপনি আপনার চয়েস করে দেখতে পারেন কে আপনার জন্য হতে পারে, সেটাই। আর যে খুব ভালো একটা কথা বলে যে আমি আসলে নেগেটিভটা, আমাদের নেগেটিভ ডিল করে করে অভ্যাস, তো পজিটিভ, হ্যাঁ আমার সেকেন্ড ম্যারেজে এমনও হতে পারে যে আমার গ্রোথ হয়েছে। আমার একটা মুভি দেখেছিলাম মনে হয়, তাই না, একটা মুভি আছে প্রাক্তন নাম, হ্যাঁ, যেখানে পপুলার একটা মুভি, এবং মুভিটা পপুলার, এবং মুভির থেকে আমরা অনেক জানতেও পারি, বা অনেক আমাদের অডিয়েন্সরা অনেক ভালো মানে এটাকে মানে করতে পারে, কানেক্ট করতে পারে নিজের সাথে। তো ওখানে থেকে দেখা যাচ্ছে কি পরবর্তীতে সেই কাজগুলো কিন্তু যে কাজ সে প্রথমে করতো না। জি আপু আপনি বললেন বলে মনে হলো, প্রাক্তনের একটা হচ্ছে মানে ডায়লগ খুব পপুলার, যে ওনার সেকেন্ড ম্যারেজ বলছে যে আমি যাকে ভালোবাসি তার শুধু ভালোটাকেই ভালোবাসবো আর খারাপটাকে ভালোবাসবো, তা তো হয় না, ভালোবাসবো না। আমি যাকে ভালোবাসি তার ভালোটাকেও ভালোবাসতে হবে, খারাপটাকেও মেনে নিতে হবে, এটাই ভালোবাসা। ইয়েস, এটা খুব ভালো ডেফিনিশনটা কিন্তু সেই সেকেন্ড ওয়াইফ খুব সুন্দর করে বলেছে। সেই ইস্যুস গুলো আসে আসলে সেকেন্ড ম্যারেজ হলেই যে সেই ম্যারেজটা তাদের জন্য হবে না, ভালো হবে না, তা না। তাই এখানে তার অবশ্যই পোস্ট ট্রমাটিক গ্রোথ হবে। আপু আপনার কাছে অনেক ইনফরমেশন জানলাম, এই জন্য ধন্যবাদ আপু। আরো একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের বাবা মায়েরা মেনলি এটা ভুল করে, যে ভুল না হয়তো খুব শখের বসে ইমোশনালি অনেক সময় হয় যে তার কাজিনকে বা তার কোনো রিলেটিভ বা প্রতিবেশী কারোর ছেলে মেয়েকে খুব ভালো লাগছে একদম ছোটবেলায়, কথা দেওয়া আসছে আমার মেয়ে বড় হলে তো ওর সাথে কিন্তু বিয়ে দিব, পুতুল বিয়ে টাইপ যেটা বলা হয়, এবং ওর ছেলের সাথে বিয়ে দিব, এটা হয়তো ছোটবেলায় কথা বলে রাখছি। এখন যেহেতু আমি ছোটবেলা থেকে জেনে আসছি যে আমার বাবা মা কথা দিছে, তো আই হ্যাভ টু মানে ওবে দ্যাট। আমার ভালো লাগুক না লাগুক, আমি বড় হয়ে দেখছি তার সাথে আমার পার্সোনালিটি প্যাটার্ন মিলছে না, বা আমার ভালো লাগছে না, আমার ড্রিমই যে পার্টনারটা ছিল সেইটা না, তারপরে শুধুমাত্র বাবা মার প্রেসারে আমি বিয়েটাতে রাজি হয়েছি। এই কাজিন বিয়ে বা এই যে পূর্বে থেকে মানে ফিক্সড করা বিয়ে, এই বিষয়ে যদি আপনি রিলেটিভস বিয়ে, এই বিষয়ে যদি একটু বলতেন, বেশ এগুলোও দেখা যায়। এগুলো এখনো দেখা যাচ্ছে খুব ভালো মাত্রায়। আমার লাস্ট আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ক্লায়েন্টের একটা বলি, কেস স্টাডি বলি, যে আমার কাছে এসেছেন তারা কাজিন ব্রাদারের মধ্যে বিয়ে হয়েছে, সিস্টার ব্রাদার বিয়ে হলো, এবং তাদের শখ ছিল
বা তাদের ফ্যামিলি একটা ডিমান্ড ছিল যে হ্যাঁ এদের বিয়ে হয়ে গেলে মানে ঘরের জিনিস ঘরেই থাকলো, বাহিরে গেল না। কিন্তু দেখা গেল তাদের যে এই যে কাজিন ব্রাদার যে বিয়েটা হচ্ছে, রিলেটিভের মধ্যে বিয়ে হচ্ছে, তাদের কিছু প্রি কনফ্লিক্ট ছিল, বাট অন্য ফ্যামিলি অন্য মেম্বারদের রিলেটিভদের প্রেশারে তারা মানে দুই পক্ষ থেকে রাজি হয়েছে, বা তারাও বলছে না হয়তো বা সব প্রবলেম সর্ট আউট হয়ে যাবে যদি বিয়ে হয়ে যায়। বাট বিয়ে হওয়ার পরে তারা আমার কাছে এসে তাদের বয়স, তাদের ম্যারিটাল লাইফ প্রায় 19 থেকে 20 বছর। যখন আমি তার সাথে কাজ করলাম দেখলাম যে তাদের বেসিক যে তাদের বেসমেন্টটা ম্যারিটাল লাইফে সেটাই ডেভেলপ করেনি। কারণ তারা ওই যে তাদের ফ্যামিলি কিছু কনফ্লিক্ট ছিল, হাজব্যান্ডের এবং ওয়াইফের ফ্যামিলি কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট তারা মাথায় নিয়েই তারা ম্যারিটাল লাইফে করেছে। সো তাদের নেগেটিভ রেসিপ্রোসিটি কথাটা খুব বেশি আসছে, হ্যাঁ তোমার এটা করেছে ওটা করেছে এই হয়েছে। তো নানান নেগেটিভ ইস্যুসগুলো চলে আসে যখন আমাদের মানে এরকম বিয়েটা হয়, যে সম্পত্তির কারণে বা ওই যে শখের বশে বিয়ে। হ্যাঁ শখের বশে বিয়ে যদি অবশ্যই তাদের পার্সোনাল যদি ওরকম ডিফারেন্ট না করে তাহলে খুব ভালো, বা আমারও ভালো ফ্রেন্ডশিপ ছিল, আমরাও ভালো আছি, ওকে। কিন্তু ছোটবেলার বিয়েটাকে বা ছোটবেলার চাওয়াটাকে যখন আমরা পরবর্তী সময় নিয়ে আসছি, আমাদের তো একটু মাথায় রাখতে হবে যে আমরা বাচ্চাদেরকে কোন এনভায়রনমেন্ট দিচ্ছি, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কিনা, আমাদের চাওয়াটা আমাদের ইচ্ছেটা বা স্বপ্নটা বড় নাকি বাচ্চাদের এখন বর্তমান সময়ে তাদের ডিফারেন্স ম্যাচ করে বা ডিফারেন্স বা তাদের সিমিলারিটি ম্যাচ করে বিয়ে দেওয়াটা ভালো। সো দুটো ইস্যুই আসলে তৈরি হয়ে চলে আসে, যে ইস্যুগুলোর মধ্যে ভালো হতে পারে, আমরা কখনোই বলছি না যে মন্দ, আবার এটাও বলতে পারছি না ভালো। যদি তাদের এরকম কোনো তাদের মানে তাদের প্যারেন্টাল ফ্যামিলির মধ্যে যদি কোনো কনফ্লিক্ট না থাকে, হ্যাঁ তারা এবং তাদের নিজেদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট না থাকে, তাদের পার্সোনাল ধরন যদি একই রকম থাকে অবশ্যই ভালো। কিন্তু যদি এটার মধ্যে কোনো পার্থক্য থাকে, কোনো কনফ্লিক্ট থাকে, এটা অবশ্যই রেড ফ্ল্যাগ। অবশ্যই আপু অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আপনার এতটা সময় আমাদের সাথে থাকলেন বলে অনেক ধন্যবাদ। আশা করি উম্মে সাইমা সিদ্দিকা আপুর গুরুত্বপূর্ণ এবং দক্ষ অভিজ্ঞ মতামত আমাদের পডকাস্টটাকে আরো বেশি সমৃদ্ধশালী করে দিয়েছে এবং আপনাদেরও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ তোমাকেও। ধন্যবাদ। তুমি আমার সাথে বিভিন্ন ইস্যুসগুলো আমরা শেয়ার করতে পেরেছি, তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে আমার প্ল্যাটফর্মে শেয়ার করতে পেরেছি বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ।